ওকে, তো গুড ইভিনিং সবাইকে আবারও। আশা করি সবাই শুনতে পাচ্ছ আমাকে। তো আজকে হচ্ছে আমাদের ফার্স্ট মান্থের 12th ক্লাস, মানে আজকে লাস্ট ক্লাস। আর তোমাদেরকে একটু বিষয়টা বলে রাখি, সেটা হলো যে আমরা কি কোনো মাস হিসাবে মাসের নাম ধরে কি হিসাব করি, নাকি আসলে 12টা ক্লাস ধরে হিসাব করা হয় বলো তো? ক্লাস ধরে হিসাব হ্যাঁ, করে। 12টা ক্লাস ধরে। অতএব ক্লাস। তোমরা ওই অক্টোবর নভেম্বর এরকম ভাবে লিখবা না, তোমরা লিখবা হচ্ছে প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, এরকম। আমি তো এখানে একটা শিটে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি নিশ্চয়ই, তাই না, যে কিভাবে তোমরা লিখে দিবা। হ্যাঁ, তোমরা অনেকে ফ্রি দিচ্ছ, কিন্তু আসলে এই যে আমি তোমাদের একটু বলেছি শিটটা একটু পড়ে নিবা। হ্যাঁ, এখানে পড়ে দেখো এই জায়গায় যেভাবে দিয়ে দেওয়া আছে সেইভাবে তোমরা একটু আমাকে লিখে দিবা যে তোমার ব্যাচের নাম কি। কারণ অনেকেই টাকা পাঠায় একই সাথে, থার্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, ফোর্থ ইয়ার, সব ব্যাচেরই কিন্তু টাকা তোমরা যেহেতু ফিটা পাঠাচ্ছ, দেখা যাচ্ছে আমি হয়তো বুঝতে পারবো না। এই জন্য তোমরা যদি এইভাবে লিখে দাও তাহলে দুটো জিনিস ঘটবে। একটা হচ্ছে আমি সহজে বুঝতে পারবো তুমি কোন ব্যাচের এবং কততম মাসের ফি দিয়েছো। আর একটা হচ্ছে তোমার ডকুমেন্ট হিসাবে তোমার মেসেঞ্জারে থেকে যাবে। ঠিক আছে, আমার ডকুমেন্টেশনটা সবচেয়ে বেশি জরুরি এখানে। যে তুমি যখন এটা লিখে দিবা তখন আমি তোমার ইনবক্সে ঢুকেই দেখতে পাবো যে তোমার সেকেন্ড মান্থ পর্যন্ত ফি দেওয়া হয়েছে। এই একটা জিনিস। হ্যাঁ, এই জন্য তোমরা শুধু লিখবা না যে স্যার আমি ফি পাঠিয়েছি, লাস্ট নাম্বার এই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এটা দয়া করে পুরো নাম্বারটা দেওয়ার চেষ্টা করবা, বা লাস্ট নাম্বারই দাও, কিন্তু সমস্যা না। কিন্তু এইভাবে তোমরা অন্তত 3টা কথা লিখে দিবা। তোমার ব্যাচের নাম কি, ঠিক আছে তো, ব্যাচ নেম, এখানে আসলে আইডি না, ব্যাচ নেম হবে। তারপর হচ্ছে পেমেন্ট ফর কোন মান্থ, আমি এখানে লিখে দিয়েছি সেকেন্ড মান্থ তোমাদের। আর পেমেন্ট ফ্রম মানে কোন নাম্বার থেকে তুমি ফিটা পাঠিয়েছো সেটা। হ্যাঁ, বুঝতে পেরেছো? আর এখানে বিকাশ নাম্বার দুটো দেওয়া আছে, এটাও বিকাশ, এটাও বিকাশ, কিন্তু এটাতে রকেট বা নগদ করা নেই। এইটাতে রকেট আছে, নগদ আছে, আবার বিকাশও আছে, এই যে 755টা। অতএব এইটা ভেবে তোমরা একটু বিবেচনা করবা, মনে থাকবে। হুম। স্যার সেন্ড মানি করব। হ্যাঁ, এই যেখানে পাশে লেখা আছে পার্সোনাল মানি কি বলো, পার্সোনাল মানি সেন্ড মানি। এবং তোমরা নিশ্চয়ই একবার টাকা পাঠিয়েছো, তাই না? একবার তো তোমরা পাঠিয়েছো, তোমাদের তো জানার কথা আর কি। স্যার বেচ 2025 না 23? এটা হবে 25, কারণ তোমাদের হচ্ছে 2025, ঠিক আছে তো, 25 শুরু হয়েছে তাই 25 দিয়েছি। আর একটা বিষয় হলো, এইখানে দেখো আমি পুরো এক মাসের কবে কবে ক্লাস নেওয়া হয়েছে তার লিস্ট কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। অতএব তোমরা যারা পরে যুক্ত হয়েছো, যুক্ত হওয়ার পর কত তারিখে থেকে তুমি ক্লাস করছো বা পেয়েছো, সেই হিসাবে তুমি কতটা ক্লাস পেয়েছো এখানে সব কিছু দেওয়া আছে। অতএব বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। শুধুমাত্র তোমাদের একটু শিট, এই যে শিটটা আমি দিয়েছি এটাকে একটু নিজ নিজ ইয়াতে সেভ করে নিবা, গ্যালারিতে সেভ করে নিয়ে তারপরে তোমরা একটু এটাকে দেখবা, তাহলেই মোটামুটি মনে হয় খুব একটা ঝামেলা হওয়ার কথা না। অনেকেই একটু রেফারেন্সে ব্যাংকের নাম লিখতে বলছেন, ওইটা কি বিকাশে টাকা পাঠানোর সময় লিখতে হবে? বলো, বুঝি নাই, আবার বলো। হ্যাঁ রেফারেন্সে যে ব্যাচের নাম লিখতে বলছেন, ওটা কি যখন সেন্ড মানি করব এখানে দিতে হ্যাঁ হবে হ্যাঁ রেফারেন্স? হ্যাঁ, সেন্ট মানিতে এটা দিলে পারে আমার বুঝতে সুবিধা হয় যে তুমি কোন ব্যাচের। ঠিক আছে তো, যদি ঠিক লিখতে পারো, আছে। আর যদি লিখতে না পারো তাতে কোনো সমস্যা নেই, তোমরা অন্তত এইটা অবশ্যই লিখে দিবা। তোমার এই সেন্ট মানির সময় এটা না লিখলেও চলবে, লিখলে ভালো হয়, কিন্তু এই 3টা জিনিস একটু ভালো করে লিখে দিবা। কারণ তোমরা অনেকেই দেখছি এভাবে পাঠাচ্ছ, আমাকে আবার বারবার বলতে হচ্ছে যে তুমি কোন ব্যাচের। ঠিক আছে তো, আমি তোকে কোন গ্রুপে যুক্ত করবো, না হয় আমাকে ইনবক্সে ঢুকতে হচ্ছে, তোমার উপরে যেতে হচ্ছে। হচ্ছে শর্টকাট যদি হয় তুমি এটা লিখে দিলে আমার জন্য সুবিধা হয়, তোমার জন্য একটু সুবিধা হবে। কারণ তুমি, তোমার ডকুমেন্টেশন থাকবে যে ওকে স্যার। কত মাস পর্যন্ত তোমার ফিটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এই। ঠিক আছে স্যার। হ্যাঁ, যারা পুরনো আছে স্যার তারা জানো। ব্যাচ নাম্বার কি 2025 দিব? হ্যাঁ, 2025 দিবা। এই যে এক্সাম আমি এখানে যা লিখে দিয়েছি তুমি তাই দিবা। তোমাদের কি গুগল ক্লাসরুমের নাম কি, এটা দেওয়া না? দেখো তো, গুগল ক্লাসরুমের নামও কি জি এটা স্যার। না? এই যে গুগল ক্লাসরুমের নামও যা, তারপরে কি মেসেঞ্জার, ফেসবুকের নামও একই, তাহলে আমার বুঝতে কিন্তু ইজি হয়ে যাবে। ঠিক আছে তো? হ্যাঁ, বুঝতে পেরেছো? ওকে। জি স্যার, ওভাবেই দিচ্ছি। আচ্ছা, তো থ্যাংক ইউ। এটা যেহেতু অনেকের সমস্যা ছিল তাই প্রথমে আমি একটু বলে দিলাম, এটা একটু খেয়াল রাখবা। ওকে, এরপর আমরা চলে যাই আমাদের আলোচনায়। আমরা পড়ছিলাম রোমান্টিক পোয়েট্রি, উইলিয়াম ব্লেকের কবিতাগুলো পড়ছিলাম। গতদিন আমরা 2টা কবিতা পড়েছি, সাথে সাথে এর আগের ক্লাসে আমরা উইলিয়াম ব্লেক সম্পর্কে, তার রাইটিং সম্পর্কে আলোচনা করেছি। গতদিন আমরা সংস অফ ইনোসেন্স এবং এক্সপিরিয়েন্সের ইন্ট্রোডাকশন 2টা পড়েছি। আজকে আমরা পড়ব হচ্ছে পরবর্তী 2টা কবিতা। পরবর্তী 2টা কবিতা কি আছে? দ্য ল্যাম, দ্য টাইগার। হ্যাঁ, দ্য ল্যাম অ্যান্ড দ্য টাইগার, তাই তো? একদিকে আছে ল্যাম ইনোসেন্সে, আর দ্য টাইগার আছে কি
এক্সপেরিয়েন্স। experience. হ্যাঁ, তাহলে সেই দুটা কবিতা আজকে দেখি আমরা মোটামুটি পড়ে ফেলি। তাহলে হচ্ছে প্রথমে আমরা পড়বো হচ্ছে দ্য ল্যাম ইনক্লুডেড কিসের ভিতরে, সানস অফ ইনোসেন্স না এক্সপেরিয়েন্স? ইনোসেন্স। এগুলো কি আলো, এগুলো ব্রিফ কোশ্চেন হিসেবে যেতে পারে, তাই তো? হুইচ ক্যাটাগরি, হ্যাঁ বুঝতে পারছো? ল্যাম ইজ ইনক্লুডেড ইন হুইচ ক্যাটাগরিজ অফ উইলিয়াম ব্লেকস পোয়েমস, হ্যাঁ, বা সংস। তখন এই জিনিসটা, কারণ টেক্সট দেখো, কোশ্চেন কিন্তু ব্রিফ কোশ্চেনের পরিমাণটা রিপিটেশন কিন্তু কম আসতেছে, ঠিক আছে তো? ব্রিফ কোশ্চেনে কিন্তু রিপিটেশনের পরিমাণ কম আসছে। হ্যাঁ, শর্ট ব্রড এগুলো একটু ঘুরিয়ে আসতেছে, কিন্তু যার টেক্সট পড়া আছে তার জন্য এগুলো সমস্যা না। যেমন গত পরীক্ষার প্রশ্নটা তোমরা কি পেয়েছো হাতে? গত পরীক্ষার প্রশ্ন? হ্যাঁ দেখো, নিশ্চয়ই তোমরা যে দুটা মানে ড্রামা পড়ে ফেলেছো, আমরা আর্মস এন্ড দ্য ম্যান পড়েছি এবং রাইডার্স টু দ্য সি পড়েছি। ওখান থেকে যে ব্রিফ কোশ্চেন এসেছে, হ্যাঁ খুব কঠিন। দেখো তো কোশ্চেনগুলো কি খুব কঠিন আসছে? বলো। হ্যাঁ, কোশ্চেনগুলো কিন্তু খুব একটা কঠিন আসেনি, তাই না? দেখো, যে অন্তত পড়েছে, এই যে দেখো, হাউ ডাজ ইডিপাস বিকেম দ্য কিং অফ থিপস, কিভাবে তিনি রাজা হলেন। তারপরে হোয়াট কজেস দ্য প্লেগ ইন থিপস, থিপসে প্লেগটা কেন হচ্ছে, তাই না? প্লেগ মানে কি, ওই যে তাদের যে লোক মারা যাচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো কি। তারপর হচ্ছে আমরা আর কি পড়েছি রাইডার্স টু দ্য সিতে, এই যে ক্যাথলিন কেন কাপড়গুলো লুকিয়ে রাখছিল, তাই না? কাপড় কেন লুকিয়ে রাখলো। এই দেখো, হিউব্রিস কি আমরা আলোচনা করছিলাম কিন্তু, হোয়াট ইজ হিউব্রিস, তাই না? হিউব্রিস বা হুব্রিস নিয়ে কিন্তু কথা বলেছি এগুলো নিয়ে। অত দেখাচ্ছে যে তুমি হয়তো সব রিপিটেশন হচ্ছে, মানে অনেকে কোশ্চেন শুধুমাত্র গাইড থেকে বা নোট থেকে যদি রিভিশন পড়ে, মানে ওখান থেকে পড়ে, টেক্সট না পড়ে, তাহলে তার কাছে মনে হয় যেন কমন আসেনি। কিন্তু যারা টেক্সট পড়েছে তাদের জন্য এখানে কোনো কোশ্চেনই আনকমন না, একদম সারফেস লেভেলের ইজি কোশ্চেন আসছে। এখানে ডিপ কোনো কোশ্চেন আসেনি। তারা মনে করছে ডিপ কোশ্চেন আসছে কেন, কারণ তারা টেক্সট পড়েনি, ওই অল ইন ওয়ান পড়েছে বা হচ্ছে শুধুমাত্র স্টাডি গাইড পড়েছে। এই কারণে ওখানে থেকে যে কোশ্চেনগুলো আছে শুধু সেগুলোই পড়েছে, অতএব ওর ভিতর থেকে আসেনি, মানে মনে করছে কমন আসেনি। কিন্তু বিষয়টা কি, টেক্সট পড়লে পরে এগুলো খুব একটা কঠিন জিনিস না, তেমন কিছুই আসেনি এখানে। মানে থিমেটিক ব্যাপার বা হচ্ছে সিম্বলিক মিনিং এর কোনো কিছু আসেনি এখানে, একদম সারফেস ইনফরমেশন এখানে এসেছে, ঠিক আছে? তবে এখানে কিছু কিছু বানান টানান ভুল আছে, যেমন ক্যাথলিন বানানটা ভুল নাই জায়গায়, বলো তো তোমাদের ক্যাথলিন বানান কি? LEEN, তাই তো? LI দিয়েছে। তারপর সিডি নাম, যদি নাম হয়, নামের বানান কি ছোট হাতের হয় বলো? নামের বানান কি ছোট হাতের হয়? সিডি রেসটা বড় হাতের। এই যে ক্যারি ভার্বকে বড় হাতের করেছে, মনে হচ্ছে যেন একটু টাইপিং এ মিস্টেক হয়েছে, কোন রকম চেক টেক না করেই মোটামুটি পরীক্ষা দিয়ে দিয়েছে আর কি, এরকম একটা ব্যাপার ঘটেছে আর কি। ওকে, তো তারপরে দেখো এখানে যদি আমরা দেখি, এখানে দেখো, ইন হোয়াট সিচুয়েশন ডিড ইডিপাস কিল হিজ ফাদার, এটা কোশ্চেনটা কি আমাদের আছে না? আমি যে কোশ্চেন দিয়েছি তার ভিতর, বলো। জি স্যার আছে এটা নিয়ে, তাই তো? ব্লাইন্ডনেস নিয়ে যে সিম্বলিক ইউজ, সেটা কিন্তু এখানে পরীক্ষায় আছে। আমরা তারপরে আর কি পড়েছিলাম এখানে, নেচার রাইডার্স টু দ্য সি এর নেচার এবং হিউম্যান রিলেশনশিপ, সেটা তো ওখানে হয়তো কোশ্চেনটা দেওয়া নেই, কিন্তু ড্রামাটা পড়লে তুমি বুঝতে পারবে যে এখানে তাদের নেচারের উপর পুরোপুরি ডিপেন্ড হয়। এটার কথা আপনি বলেছিলেন ক্লাসে, হ্যাঁ, যে রিলেশনশিপটা খেয়াল করতে হবে। এমনকি তুমি যদি ব্রড কোশ্চেনটা একটু খেয়াল করো, এখানে দেখো একটু ঘুরিয়ে দিয়েছে মাত্র, মানে ওয়ার্ডিংটা চেঞ্জ করেছে, কিন্তু কোশ্চেন ব্যাপারগুলো কিন্তু এরকম বিষয়গুলো আসছে, ঠিক আছে তো? দেখো এই যে টাইরেসিয়াস এবং ইডিপাসের মধ্যে যে গন্ডগোলটা আছে কিনা বলো। তারপর হচ্ছে, ইজ ইডিপাস আ ভিকটিম অফ ডেস্টিনি অর অফ হিজ ওন চয়েস, মানে হচ্ছে ক্যারেক্টার অফ কি মানে ট্র্যাজেডি অফ ফেট, ট্র্যাজেডি অফ ক্যারেক্টার, তাই তো? ট্র্যাজেডি অফ ফেট আর ট্র্যাজেডি অফ ক্যারেক্টার, এটাই কিন্তু আসছে। তারপর হচ্ছে এই যে দেখো, সি একটা ফেট হিসাবে কাজ করছে, এই কোশ্চেনটা কিন্তু আছে, বুঝতে পেরেছো? অতএব এখানে যেগুলো কোশ্চেন আছে মোটামুটি, এই যে দেখবা যে আমাদের কনফ্লিক্ট বিটুইন মডার্নিটি অ্যান্ড ট্রেডিশন, এটা কিন্তু মানে প্রত্যেকটা কোশ্চেনই এখানে এসেছে। এমনকি রোজালিন্ড আমরা যেগুলো পড়বো, ক্যারেক্টারিস্টিকটা আসছে। অতএব এখানে তেমন কিছু নেই যেগুলো খুব জটিল, শুধু না পড়লে পারে ওয়ার্ডিংগুলো একটু চেঞ্জ করে দিয়েছে বা কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। তাতে দেখো, আ ভিকটিম অফ ডেস্টিনি অর অফ হিজ ওন চয়েস, এটা হচ্ছে ট্র্যাজেডি অফ ফেট অর ট্র্যাজেডি অফ ক্যারেক্টার। এইটুকু যদি কেউ না বুঝতে পারে, তাহলে তার কাছে মনে হবে কি কোশ্চেনটা আনকমন আসছে, তাই না? কি বলো? কোশ্চেনটা তার কাছে আনকমন আসছে। তো এই জন্য যাই হোক, একটা কোশ্চেন হয়ে গেছে, আমি তোমাদের এবার দ্রুত দিতে পারবো আর কি। এবার আগামী পরশুদিন মনে হয় ড্রামা, নাকি 29 তারিখে, এই সরি রোমান্টিক পোয়েট্রি। ওকে, তাহলে রোমান্টিক পোয়েট্রি আমরা ল্যাম্ব এইটা পড়বো। ল্যাম্ব হচ্ছে ইনক্লুডেড ইন সংস অফ ইনোসেন্স। ল্যাম্ব কি বলো?
ভেড়ার শাবক। হ্যাঁ, এবং ভেড়া শাবক। অলরেডি আমরা ল্যাম কাকে সিম্বলাইজ করে সেটা সম্পর্কে কিন্তু আমি ইন্ট্রোডাকশনে পড়েছি, তাই না? জিসাস ক্রাইস্ট, ল্যাম, চাইল্ড, এগুলো Jesus ওই যে না Christ। যে সিং, তাহলে একটা ইন্ট্রোডাকশনে কি বলছে, একটা গান গাও কার সম্পর্কে, তাই তো? ল্যাম্প সম্পর্কে। অ্যাবাউট আ ল্যাম। তাহলে তিনি ল্যামকে কেন প্রেফার করেন? কারণ জিসাস ক্রাইস্ট নিজেকে ল্যাম হিসাবে কিন্তু বলেছেন। এই যে দেখো জিসাস, এটা ইমেজ আছে ক্রিশ্চিয়ানিটিতে, যে জিসাস ক্রাইস্ট ল্যাম খুব ভালোবাসতেন, কারণ ল্যামটা হয় খুবই নম্র, ভদ্র এবং উলি বডি ওদের, হ্যাঁ। এবং এরকম ইমেজ ইন্টারনেটে অনেক প্রচলিত আছে যে এই চাইল্ড এবং ল্যাম একই বিষয়কে সিম্বলাইজ করে। কাকে সিম্বলাইজ করে? ইনোসেন্স। পৃথিবীতে একমাত্র চাইল্ড বলা হচ্ছে ক্রিশ্চিয়ানিটিতে যাকে ইনোসেন্ট বলা যায়, যার মধ্যে কোনো পাপ নাই, তিনি হচ্ছেন কি? এই জিসাস ক্রাইস্ট। এবং অন্যদিকে যখন গডের জন্য স্যাক্রিফাইস করা হয় কোনো মেষ, তখন সেটা ওইরকম নিষ্পাপ বা ইনোসেন্ট বা খুঁতহীন একটা মেষকে কি করা হয়? স্যাক্রিফাইস করা হয়। তো সেই হিসাবে ওই চাইল্ড, ওই ল্যাম, ওই সব কিছুই গড, জিসাস ক্রাইস্ট বা এরকম বিষয়কে রেফার করা হচ্ছে বলে মনে করা হয়। তো যাই হোক, আমরা এই কবিতাটা যদি পড়া শুরু করি তাহলে বুঝতে পারবো, যেহেতু অনেক কিছু আমরা আলোচনা করেছি এর আগে। এখানে এই কবিতাটার স্পিকার হচ্ছে একটা ছোট বাচ্চা, বুঝতে পেরেছো? এই কবিতাটা কে একজন স্পিকার হচ্ছে একজন ছোট বাচ্চা। যেমন ইন্ট্রোডাকশনে আমরা যে স্পিকারটা পেয়েছিলেন, উনি কে? হু ইজ দ্য স্পিকার? চাইল্ড না, পাইপার। পাইপার। ওখানে মেইনলি কবিতাটার স্পিকার হচ্ছে পাইপার, আর তার সাথে দেখা হয়েছে একটা চাইল্ডের, এইটা। এবং দ্যাট চাইল্ড রেফার্স টু কাকে বলো? হ্যাঁ, জিসাস ক্রাইস্টকে নির্দেশ করা হচ্ছে সিম্বলিকলি, অথবা ইনোসেন্ট কোনো বিষয়কে রেফার করা হচ্ছে, হ্যাঁ, এই জায়গাটা। আচ্ছা সরি, আমি একটু আসছি। তো দেখো এখানকার স্পিকার হচ্ছেন একজন ছোট বাচ্চা। এই শীটগুলো ভালো করে একটু পড়বা, হ্যাঁ, এখানে সিম্বলিক মিনিং সহ সবকিছু এখানে সিরিয়ালি দেওয়া আছে, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই ভেড়াটাকে একটু খেয়াল করো। তো একজন শিশু বা একটা ছোট বাচ্চা এই ভেড়াটাকে টার্ন করছে, ভেড়ার সাথে কথা বলছে, মানে মেষ শাবক বা হচ্ছে ছোট ওই ভেড়ার বাচ্চার সাথে সে এভাবে কথা বলছে যে লিটিল ল্যাম, মানে ছোট ভেড়ার বাচ্চাকে বলছে, লিটিল ল্যাম হু মেড দি, তোমাকে কে সৃষ্টি করেছেন? কে সৃষ্টি করেছেন ওনাকে, এই ভেড়ার বাচ্চাটাকে? গড। সৃষ্টিকর্তা। ডাজ দাও নো হু মেড দি, বলছে সত্যি তুমি কি জানো যে কে তোমাকে সৃষ্টি করেছেন? কে তোমাকে গিভ দি লাইফ, বিট দি ফিড, কে তোমাকে জীবন দিয়েছে, কে তোমাকে খাওয়াচ্ছে, এগুলো কি তুমি জানো? কোথায় খাওয়াচ্ছে তোমাকে? বাই দ্য স্ট্রিম অ্যান্ড ওভার দ্য মিড। মিড মানে হচ্ছে মেডো, এই যে, হ্যাঁ, এইরকম চারণ ভূমিকা বলা হয় মিড বা মেডো। তাহলে তোমাকে এই যে নদীর পাশের যে স্ট্রিম আছে, ঝর্ণা আছে, তার পাশে যে ভূমি আছে, সেখানে যে ঘাস আছে, বা ওভার দ্য মেডো, মেডো মানে কি? এই চারণভূমি, এখানে যে ঘাস আছে, এই ঘাস তোমাকে খাইতে কে দেয়? মানে এই ঘাস তোমাকে কে দিয়েছে? মানে তোমার খাবার, তোমার জীবন, এই সব কিছু তোমাকে কে দিয়েছে বলো? তার বলছে গেভ দি ক্লোদিং, কে তোমাকে এই ক্লোদিংটা দিয়েছে? ক্লোদিং অফ ডিলাইট। তার ক্লোদিংটা কোনটা বলো? তার ক্লথ কি? এখানে তার ক্লথ কোনগুলো? পশম। এই যে পশম, তাই না? হ্যাঁ, তাই বলছে গিভ দি ক্লোদিং অফ ডিলাইট, এত সুন্দর, হ্যাঁ, বলছে সফটেস্ট ক্লোদিং উলি ব্রাইট, হ্যাঁ, তোমার এগুলো কি উলের মতো না? উলের মতো চকচকে, উলের মতো নরম, সফটেস্ট, এত সুন্দর ক্লোদিং তোমাকে কে দিয়েছেন? এমনকি গেভ দি সাস আ ভয়েস, টেন্ডার ভয়েস, তোমাকে এত সুন্দর নরম কণ্ঠস্বর তোমাকে কে দিয়েছেন? কে দিয়েছে এগুলো সব তাকে? এখন দেখি বলছে মেক অল দ্য ভ্যালিজ রিজয়েস, তুমি যে কণ্ঠস্বর দিয়ে পুরো ভ্যালি বা পুরো উপত্যকাকে তুমি যে রিজয়েস করে তোলো, আনন্দমুখর করে তোলো, এই সুন্দর কণ্ঠস্বর তোমাকে কে দিয়েছেন? মানে প্রশ্ন, তাই তো? আবারও প্রশ্ন, লিটিল ল্যাম হু মেড দি, ডাস দাও নো হু মেড দি? তাহলে জাস্ট দুটা স্টেন চাই। এখানে একটা সিম্পল কনভারসেশন বিটুইন আ চাইল্ড অ্যান্ড আ ল্যাম। এবং চাইল্ড এবং ল্যাম এই দুইজনই কিসের প্রতীক বলো? What does this symbol? Innocence. Or purity. একটা চাইল্ড এত ইনোসেন্ট যে একটা ভেড়ার সাথে সে কথা বলছে, though he knows that or it knows that the lamb cannot speak, in spite of that the child is speaking. আছে না ছোট বাচ্চারা গরু ছাগল ভেড়ার সাথে অনেক সময় কথা বলে, মনে হয় যেন ও তো এত নিষ্পাপ যে তার এই অভিজ্ঞতাটা নাই। মানে নলেজ মানে কি, এক্সপিরিয়েন্স মানে কি বলো? ইনোসেন্স শেষ, তাই না? এক্সপিরিয়েন্স মেইনলি ইনোসেন্স পরবর্তী কবি ভাগ করেছেন কি? ইনোসেন্স মানেই
কোনো কিছু সম্পর্কে তার নলেজ নেই, তার একটাই নলেজ, সে স্বর্গ থেকে আসার সময় যে জ্ঞানটা নিয়ে এসেছে সেটাই। কারণ স্বর্গে কি এরকম কোনো হিংস্রতা আছে বলো? না। হিংস্রতা আছে? নাই। না। স্বর্গে মারামারি নাই, স্বর্গে হিংসা নাই, স্বর্গে মানে কি লোভ নাই, কোনো খারাপ কিছু নাই। এই জন্য একটা শিশু যখন পৃথিবীতে আসে এবং পৃথিবীতে যা কিছু দেখে মনে করা হয় সে ওই স্বর্গীয় দৃষ্টিভঙ্গিতে দেখছেন, ঠিক আছে? তো সে তার ওই স্বর্গীয় দৃষ্টিভঙ্গিতে দেখছে, অতএব সে একটা হিংস্র সাপকেও হিংস্র মনে করছে না, বাঘকেও সে হিংস্র মনে করছে না, মানুষকে সে মনে করছে না সে আমার ক্ষতিকর হতে পারে, একটা কুকুর বিড়ালকেও সে ভয় পাচ্ছে না। কারণ কি? কারণ স্বর্গে যে এগুলো নাই। কিন্তু পৃথিবীতে সে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হওয়া শুরু করে, নাকি এক্সপিরিয়েন্স হতে শুরু করে। সে একটা পিঁপড়িতে কামড় খালে তখন কান্না করে, কিন্তু আগে ধরতে চাইতো। এমনকি আগুনে হাত দিলে কি করে? সে আগুনে হাত দিতে চায় না, বলো? আগুন দেখলেও সে ধরতে চায়। কিন্তু একবার যদি তুমি তার আগুনটাকে একবার ছ্যাঁকা দিয়ে দাও, তারপরে কি আর ধরবে সে আগুন, বলো? না, দিলেও ধরবে না। হ্যাঁ, তার মানে এটা ছিল কি? তার ইনএক্সপেরিয়েন্স, যে আগুনটা এত সুন্দর দেখতে, কিন্তু এই সৌন্দর্যের মধ্যে যে ব্যথা আছে অমনি টাচ করার পরে সে বুঝতে পারে। বুঝতে পেরেছো? তো এরকম ব্যাপারটা যে সে ছোট বাচ্চা, একটা চাইল্ড, সে একটা ল্যাম্পকে বলছে তুমি জানো যে তোমাকে কে সৃষ্টি করছে, এত সুন্দর করে তোমাকে খাবার দিচ্ছে, পোশাক দিচ্ছে, তোমার সুন্দর কণ্ঠস্বর দিচ্ছে, এগুলো কে তোমাকে তৈরি করেছে? কবিতাগুলো কিন্তু খুবই ছোট ছোট এবং খুবই সিম্পল মনে হবে, কিন্তু এর ভিতর দিয়ে তিনি আসলে কিছু বোঝাতে চাচ্ছেন। দেখো প্যারাফ্রেজে সিম্পলি তোমরা বুঝেছো নিশ্চয়ই, এটা তোমরা নিজের একটু পড়ে নেওয়ার চেষ্টা করবা। এইখানে দেখো ডিপার মিনিংটা কি, এইখানে আসলে তিনি কি বলতে চাচ্ছেন। দেখো বলছে দিস স্ট্রেঞ্জার রিফ্লেক্ট দ্য স্টেট অফ ইনোসেন্স। এখানে কবির সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে এখানে মানুষের সেই ইনোসেন্ট সোলটাকে নির্দেশ করা। কারণ টু কন্ট্রারি স্টেটস অফ হিউম্যান সোলকে তিনি নির্দেশ করছেন। এখানে তিনি ইনোসেন্সের এই কবিতাগুলোতে সব তিনি এই ইনোসেন্স যে অবস্থা সেটাকে রিফ্লেক্ট করছেন। বলছে দ্য চাইল্ড সিম্পল কোশ্চেন এক্সপ্রেসেস নো ডাউট। দেখো হ্যাঁ, সে সরাসরি কোশ্চেন করছে এবং কোনো ডাউট নেই, বাট অ অ্যান্ড স্পিরিচুয়াল কিউরিওসিটি। হ্যাঁ, কে তোমাকে তৈরি করেছে, তুমি কি জানো? দ্য ল্যাম্প আর ট্রেডিশনাল ক্রিশ্চিয়ান সিম্বল অফ পিউরিটি অ্যান্ড মিকনেস। দেখো হ্যাঁ, তাহলে ক্রিশ্চিয়ান ট্রেডিশনে ল্যাম্পকে একটা পিওর বা ইনোসেন্ট বা মিক একটা প্রাণী হিসেবে ধরা হয়। সেখানেও দেখো মিরর্স দ্য চাইল্ডস ওন ইনোসেন্ট। তাহলে একদিকে চাইল্ডটাও ইনোসেন্ট, আবার এই ল্যাম্প এটাও সিমিলারিটি প্রকাশ করছে। অতএব দ্য রিলেশনশিপ বিটুইন দ্য চাইল্ড অ্যান্ড দ্য ল্যাম্প অলসো কি করে? নির্দেশ করছে কি? ইউনিটি বিটুইন হিউম্যান বিংস, নেচার অ্যান্ড গড। তার মানে একটু মিউট রাখো গো। আমরা গডের সাথেই প্রকৃতিতে কি ছিলাম? আমরা প্রথমত হিউম্যান বিং, তারপরে আমরা নেচারের সাথে রিলেটেড এবং আলটিমেটলি আমরা গডের সাথে রিলেটেড, ঠিক আছে? তো অতএব এখানে তিনি ওই যে চার্চের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, চার্চকে রিজেক্ট করেছেন, অতএব হি ইজ নট টেকিং চার্চ অ্যাজ দ্য মিডিয়াম থ্রু হুইচ উই ক্যান গেট গড, রাদার উই ক্যান গেট গডস টাচ অর উই ক্যান গেট গড ডিরেক্টলি থ্রু দ্য নেচার আর ন্যাচারাল যে অবজেক্টগুলো আছে সেগুলোর মধ্যে আমরা গডকে পেতে পারি। কারণ দিজ আর দ্য অবজেক্টস অফ নেচার অ্যান্ড দিজ অবজেক্টস অ্যাকচুয়ালি রেফার টু গড হিমসেলফ। এরকমভাবে ওয়ার্ডসওয়ার্থ একই কথা বলবেন। তারপরে দেখো ব্লেকস ল্যাঙ্গুয়েজ ইজ ডেলিবারেটলি সিম্পল, শর্ট লাইন, দেখো খুবই ছোট ছোট না, রিপিটেশন অ্যান্ড সফট লাইন্স, আই এম এস এরকম কিছু, টু মিমিক আ চাইল্ড স্পিচ অ্যান্ড রিদম। মানে একটা শিশু যেভাবে কথা বলে এখানে ঠিক সেরকম কথা বলা হয়েছে। এবং এখানে যে সেটিংটা আছে দেখো, এই যে গতকাল একটা পরীক্ষা এসেছিল পাস্টোরাল শব্দ দিয়ে কি বোঝানো হয়, পাস্টোরাল এসেছে না? দেখো তো ব্রিফ কোশ্চেনে পাস্টোরাল এই কথাটা কিন্তু আমরা খুবই পরিচিত হয়ে যাই। অতএব পাস্টোরাল শব্দটাও যদি কারো কাছে মনে হয় যে আনকমন আসছে, তাহলে বুঝতে হবে সে কোনদিন পড়েই নি। পাস্টোরাল সেটিং, পাস্টোরাল কি নির্দেশ করে? গ্রাম্য। আমরা গত ক্লাসে তো পড়েছিলাম তাই না, যে পাস্টোরাল বলতে আমরা কি বুঝছি? সেটা হচ্ছে ন্যাচারাল সেটিং, ন্যাচারাল অবজেক্টস। এবং এই ন্যাচারাল অবজেক্ট আসলে কি সিম্বলাইজ করে, কি নির্দেশ করে? নির্দেশ করে হচ্ছে কি? পিওরিটি, পিস, কামনেস, এইগুলোকে নির্দেশ করে। যেখানে কোনো হিংস্রতা নেই, যেখানে কোনো বিদ্বেষ নেই। অ্যাজ ইউ লাইক এর ক্ষেত্রে পাস্টোরাল একই জিনিসকে নির্দেশ করবে। গ্রাম্য পরিবেশ মানেই যেখানে কোনো রকম বিদ্বেষ নেই, হিংস্রতা নেই। গ্রামের পরিবেশে গেলেই মানুষ কেমন জানি ভালো হয়ে যায়, পবিত্র হয়ে যায়, যেটা অ্যাজ ইউ লাইক এর ড্রামা যখন পড়বো তখন ওই সেন্সটা আমরা ডেভেলপ করবো আর কি। তাই বলছে দ্য পাস্টোরাল সেটিং, যেমন হচ্ছে স্ট্রিম, এটা কি একটা প্রকৃতির অংশ তাই না, মিডো, ভ্যালি, এগুলো সবই কি পাস্টোরাল সেটিং। এগুলো আসলে কি নির্দেশ করছে? পিস, পিউরিটি অ্যান্ড ডিভাইন অর্ডার। এই কবিতাগুলো তিনি যখন লিখেছেন, কেন লিখেছেন জানো তো? এগুলো লিখেছেন মেনলি তিনি ওই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে প্রকৃতিতে ধ্বংস হচ্ছিল। আর এখন কি প্রকৃতি আছে আমাদের মাঝে বলো তো? হ্যাঁ, প্রকৃতি কি আছে আর আমাদের? গাছপালা, বনজঙ্গল আর নাই, সব শেষ হয়ে গেছে। কিন্তু আগের যুগে, আজ থেকে 100-200 বছর আগে অনেক প্রকৃতি মানে কি ছিল? গাছপালা ছিল, জঙ্গল ছিল।
সেই জঙ্গলগুলোকে কবি আসলে সৃষ্টিকর্তার একটা আশীর্বাদ বলে মনে করতেন। সেইগুলোকে আমরা আজকে ধ্বংস করে ফেলেছি। অতএব তিনি চাচ্ছেন সেগুলোকে টিকিয়ে রাখা যায় কিভাবে। এটার বিরুদ্ধে একটা আন্দোলন ছিল তার এই, তাই তো, এই কবিতাগুলোর মাধ্যম দিয়ে। অতএব দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা দেয়ারফর রিপ্রেজেন্ট দ্য কোশ্চেন অফ ক্রিয়েশন অ্যান্ড ইনোসেন্ট এক্সপ্রেশন অফ হু মেড লাইফ অ্যান্ড বিউটি পসিবল। হ্যাঁ, কে এই সুন্দর জীবনগুলো তৈরি করেছেন। অতএব দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা আমরা পরবর্তীতে পড়বো। তার আমরা সেকেন্ড স্ট্যাঞ্জা চলে আসি, এবার উত্তর দিবে। তাহলে প্রথমটা ছিল হচ্ছে শুধু কোশ্চেন, হ্যাঁ, কে তোমাকে তৈরি করেছে, কে তোমাকে খাবার দিয়েছে, কে তোমাকে চারণভূমি দিয়েছে, কে তোমার পোশাক দিয়েছে, কে তোমার কণ্ঠস্বর দিয়েছে, সবকিছু কোশ্চেন। এবার ওই চাইল্ড নিজে আবার করছে কি, প্রশ্নের উত্তর দিচ্ছেন। হ্যাঁ, বলছে লিটল ল্যাম্ব আই উইল টেল দি, বলছে আমি তোমাকে বলছি, দাঁড়াও, লিটল ল্যাম্ব আই উইল টেল দি। এটা এগুলো যেহেতু সং, তাই না, মেনলি এগুলো কি কবিতা না আসলে তিনি সং বলছেন? তিনি সং বলছেন। অতএব এই জন্য সং এর যে একটা মানে কি বলবো যে রিদমিক আছে, তাই তো, সেগুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি। দেখো রিপিটেশন আছে এখানে, প্রচুর রিপিটেশন, কিন্তু মূল কথা 2-4 লাইনের। বলছে যিনি তোমাকে তৈরি করেছেন তুমি জানো, হি ইজ কল্ড বাই দাই নেম, তাকে তোমার নামে ডাকা হয়। কার নামে? ল্যামের নামে। কাকে ল্যাম বলা হয় বলো? যে তোমাকে সৃষ্টি করেছেন সে তো নিজেকেই তোমার নামে ডাকে, তাই বলছে হি ইজ কল্ড বাই দাই নেম, তাকে মানুষ তোমার নামে ডাকে, দ্য ল্যাম অফ গড বলা হয় তোমাকে। অতএব তাহলে তুমি বোঝো যে তুমি কত সৌভাগ্যবান যে যে তোমাকে সৃষ্টি করেছেন সেই আবার নিজেকেও তোমার নামেই পরিচিতি লাভ করিয়েছেন বা দিয়েছেন, কারণ তোমাকে কত পবিত্র মনে করে। ফর হি কলস হিমসেলফ আ ল্যাম, এই যে বলছে তিনি নিজেকেও ল্যাম বলে সম্বোধন করছেন। দেখো আমরা যদি একটু খেয়াল করি যে হোয়াই ডাজ জিসাস ক্রাইস্ট কল হিমসেলফ দ্য, দেখো, ল্যাম অফ গড। এই যে ল্যাম অফ গড কেন বলছেন নিজেকে, দেখো এই জায়গায়, হ্যাঁ, বলতে দেখো জিসাস ইজ কল্ড দ্য ল্যাম অফ গড বিকজ হি ইজ দ্য সিনলেস পারফেক্ট স্যাক্রিফাইস, এই যে ওর সাথে রিলেটেড যেহেতু, হ্যাঁ, হু টেকস অ্যাওয়ে দ্য সিনস অফ দ্য ওয়ার্ল্ড, কারণ তিনি পৃথিবীর মানুষের পাপ কি করেছেন, নিজের কাঁধে তুলে নিয়ে তিনি নিজেকে স্যাক্রিফাইস করেছেন। ড্রয়িং অন এই যে অন ওল্ড টেস্টামেন্ট ইমেজারি, যেটা আমি বলেছিলাম যে ল্যাম্পকে কি করা হয়, একটা নিখুঁত ল্যাম্পকে কি করা হয়, স্যাক্রিফাইস করা হয়, তাই না? তাই বলছে ড্রয়িং অন ওল্ড টেস্টামেন্ট ইমেজারি অফ দ্য পাসওভার ল্যাম্প অ্যান্ড দ্য সাফারিং সার্ভেন্ট, হিজ ডেথ অন দ্য ক্রস ইজ সিন অ্যাজ অ্যান সাবস্টিটিউশনারি অ্যাটনমেন্ট, মানে তিনি যে ক্রসে বিদ্ধ মারা গেছেন, মানে মৃত্যুবরণ করেছেন, সেটাকে আমরা ল্যামের সাথে তুলনা করি, যে তিনি নিজেকে স্যাক্রিফাইস করেছেন ল্যাম হিসেবে, যে আই অ্যাম স্যাক্রিফাইসিং মাই সেলফ ফর দ্য স্যালভেশন অফ মাই পিপল, আর কি, হ্যাঁ, যে আমার পিপলদেরকে স্যালভেশন করার জন্য, ঠিক আছে তো। এই জন্য তিনি কি করেছে, তাহলে যেহেতু তার মানে তিনি হচ্ছেন সিনলেস স্যাক্রিফাইস, হ্যাঁ, জিসাস ইজ কনসিডার্ড দ্য পারফেক্ট আনব্লেমিশ ল্যাম্ব because he was sinless. Unlike the animals in Old Testament sacrifice, his sacrifice was complete and did not need to be repeated. অন্যদিকে ইটারনাল রিডেমশন, এইখানে হচ্ছে দেখো, এখানে একটা খেয়াল করো, যেমন ইসলাম ধর্মে কি করা হয়, প্রতি বছর কোরবানি করা হয়, তাই না? কোরবানি আছে না? ক্রিশ্চিয়ান রিলিজিয়নে কিন্তু কোরবানি নেই, ইহুদি নিয়মে কোরবানি আছে। ইহুদি পরবর্তী যখন ক্রিশ্চিয়ানিটি আসলো তখন বিশ্বাস করা হয় যে যেহেতু জিসাস ক্রাইস্ট, এই যে বলছে না যে জিসাস ক্রাইস্ট যেহেতু নিজেকেই স্যাক্রিফাইস করেছেন, তাহলে ওল্ড টেস্টামেন্ট, আমাদের আবার বাইবেলের দুটো অংশ, একটা হচ্ছে পুরাতন নিয়ম, একটা হচ্ছে নতুন নিয়ম। তার নতুন নিয়ম যেটা, নিউ টেস্টামেন্ট যেটা, সেটা মেইনলি জিসাস ক্রাইস্টের বিষয়গুলো নিয়ে, যেটা মানে ইনজিল শরীফ নামে পরিচিত। তোমরা নাম শুনেছো ইনজিল শরীফ? জি স্যার, ঈসা নবীর জীবনী যেটা নিয়ে। তো ওখানে এই জন্য বলা হচ্ছে যে যেহেতু ওল্ড টেস্টামেন্টে অ্যানিমাল স্যাক্রিফাইস রিপিটেড করা হয়, মানে প্রতি বছরে করা হয়, কিন্তু ক্রিশ্চিয়ানিটি মতে যেহেতু জিসাস ক্রাইস্ট নিজেকে স্যাক্রিফাইস করেছেন, অতএব তার স্যাক্রিফাইস কমপ্লিট অ্যান্ড ডিড নট নিড টু বি রিপিটেড, অতএব এ আর স্যাক্রিফাইসের প্রয়োজন নেই। তাহলে ক্রিশ্চিয়ানরা মনে করে তাদের আর স্যাক্রিফাইস করার প্রয়োজন নেই, বিকজ জিসাস ক্রাইস্ট হিমসেলফ স্যাক্রিফাইস ফর দেম, এইটা মনে করা হয়। এবং ইটারনাল রিডেমশন, হিজ ডেথ প্রোভাইডস আ ওয়ান্স অ্যান্ড ফর অল পেমেন্ট ফর দ্য সিনস অফ হিউম্যানিটি, মানে মানুষের পাপের জন্য যে ধরনের স্যাক্রিফাইস প্রয়োজন তিনি একাই দিয়ে গেছেন, হ্যাঁ, অফারিং আ ওয়ে টু বি র্যানসমড উইথ দ্য প্রেসিয়াস ব্লাড অফ ক্রাইস্ট। তাহলে ক্রাইস্টের যে রক্ত ঝরানোর মাধ্যমে, রক্ত হচ্ছে কি তার র্যানসম বুঝি আমরা, র্যানসম মানে কি মুক্তিপণ বুঝি, হ্যাঁ, মুক্তিপণ মানে যদি কেউ কোনো কিছু চুরি করে নিয়ে, মানে কি জানো যে অ্যাবডাকশন করে নিয়ে যায়, তখন টাকা পয়সা দিয়ে ছুড়িয়ে আনতে হয় না,
তা জিসাস ক্রাইস্ট আমাদের হয়ে তিনি র্যানসমড করেছেন তার ব্লাড, যে তিনি তার ব্লাডের মাধ্যমে আমাদেরকে পবিত্র করার চেষ্টা করেছেন, মুক্ত করার চেষ্টা করেছেন, কিন্তু আমরা কই সেগুলো মানছি। তা হচ্ছে ফ্রিডম ফ্রম সিন, বাই বিকামিং দ্য স্যাক্রিফাইসাল ল্যাম্ব জিসাস প্রোভাইডস আ ওয়ে ফর পিপল টু বি ফ্রিড ফ্রম দ্য কন্ট্রোল অফ সিন অ্যান্ড হ্যাভ হোপ ফর ইটার্নাল লাইফ। এরকম ভাবে ইন্ট্রোডাকশন টু নিউ টেস্টামেন্টে তিনি এই কথাগুলোই বলছেন, যে ল্যাম, অনেক নবীরা আছে তাকে ল্যাম বলে সম্বোধন করছেন, যেমন বলছে কি বিহোল্ড দ্য ল্যাম অফ গড হু টেকস অ্যাওয়ে দ্য সিনস অফ দ্য ওয়ার্ল্ড, যেমন আমাদের বাইবেলে আছে। বুক অফ রেভেলেশন বলে একটা বই আছে বাইবেলে, সেখানেও ল্যাম বলতে জিসাস ক্রাইস্টকেই রেফার করা হচ্ছে। তার মানে কি এখানে যেটা পড়তেছি সেখানে আসলে হি মানে যিনি সবকিছু সৃষ্টি করেছেন সে হচ্ছে কে, জিসাস ক্রাইস্ট। আর ক্রিশ্চিয়ানিটিতে ট্রিনিটি বলে একটা শব্দ আছে, ট্রিনিটির সাথে পরিচিত আছে আমরা, বলো। এটা তোমাদেরকে জানতে হবে, কারণ এটা অনেক কিছুতে আসবে, এমনকি ভাইভাতেও জিজ্ঞাসা করে, ঠিক আছে? ট্রিনিটি আসলে কি? ট্রিনিটি মানে হচ্ছে তিনের সমন্বয়, বুঝতে পারছো? তিনের সমন্বয়। তো এখানে ট্রিনিটি বলতে যেটা বোঝানো হয়, দেখো এখানে এই কথাটা আসছে এই কারণেই, দেখো ট্রিনিটি ইন দ্য বাইবেল, বাইবেলে বিশ্বাস করা হয় যে ট্রিনিটি মানে হচ্ছে তিনের সমন্বয়। প্রথমত হচ্ছে হলি স্পিরিট, ধরে নিব কি হলি স্পিরিট মানে হচ্ছে আমাদের ভিতরে যে স্পিরিট আছে, সৃষ্টিকর্তা তো আমাদের সৃষ্টি করেছেন নাকি, মাটি দিয়ে সৃষ্টি করেছেন প্রথমে, তারপর ফু দিয়ে তার স্পিরিট আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। তার মানে আমাদের ভিতরে যে স্পিরিটটা আছে সেটা হলো একটা হলি স্পিরিট, কথা বুঝতে পেরেছো? তারপরে হচ্ছেন দ্য ফাদার, ফাদার মানে কি সৃষ্টিকর্তা, তিনি সব কিছু সৃষ্টি করেছেন, এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন, তাই না? আল্লাহ বা ঈশ্বর বা গড আমরা বলে থাকি। তা ক্রিশ্চিয়ানিটি মতে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন যাকে আমরা টার্ম করতেছি ফাদার হিসাবে, অতএব তিনি হচ্ছেন দ্য ফাদার। এবং সানটাকে ক্রিশ্চিয়ানিটিতে বিশ্বাস করা হয় যে জিসাস ক্রাইস্ট নিজেই হচ্ছেন ফাদার বা গড, যিনি মানুষ রূপে পৃথিবীতে এসেছেন মাত্র। যেহেতু পৃথিবীতে মানুষ হিসাবে আসার সিস্টেম হচ্ছে একটাই, মাতৃগর্ভের মাধ্যম দিয়ে, এই জন্য তিনি, জিসাসের মায়ের নাম কি? ম্যারি, মুসলিম ধর্ম মরিয়ম। হ্যাঁ, মারিয়া, মা মরিয়ম বা মেরি, তাই তো বিভিন্ন নামে পরিচিত এক এক ধর্মে। তাহলে মরিয়ম বা মেরি বা মারিয়া বিভিন্ন নামে পরিচিত। তো তার মাধ্যম দিয়ে তিনি পৃথিবী, তার মানে তিনি যখন পৃথিবীতে, মানে কি বলছে দেখুন, তাহলে বিশ্বাসটা খেয়াল করো ওদের, মানে আমাদের যেটা ক্রিশ্চিয়ানিটি আছে তারা আছি, যে গড নিজেই হচ্ছেন জিসাস ক্রাইস্ট, কারণ তিনি পৃথিবীতে জাস্ট এসেছেন মানুষের মধ্যে বসবাস করার জন্য। সেই হিসাবে তাকে আমরা টার্ম করছি কি সান হিসাবে, আর ওই সৃষ্টিকর্তাই পুরো মহাবিশ্বের স্রষ্টা হিসাবে তাকে আমরা মানে টার্ম করতেছি ফাদার হিসাবে। আর তার যে স্পিরিট আমাদের ভিতরে আছেন সেটা হচ্ছে কি হলি স্পিরিট। তাহলে এই তিনজন মিলে হচ্ছে একজন, আসলে তিনজন আলাদা কিছু না, যা যেই ফাদার সেই সান সেই হচ্ছে হলি স্পিরিট। তা যদি তোমাদের মানে ভাইভাতে কখনো জিজ্ঞাসা করা হয় এই বিষয়ে যে হোয়াট ইজ ট্রিনিটি বা হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ট্রিনিটি, তখন বলতে হবে কি যে ইন ক্রিশ্চিয়ান বিলিফ বা ইন ক্রিশ্চিয়ান রিলিজিয়ন ট্রিনিটি রেফার্স টু 3-person গড। কি বললাম? 3-person গড, বুঝতে পারছো? 3-person গড। তাহলে 3-person গড এটা কিন্তু কবিতাও আছে তোমাদের থার্ড ইয়ারে। তাহলে বলছে কি দেখো, ইন ক্রিশ্চিয়ানিটি ট্রিনিটি refers to 3-personed God। এখন 3-person গডটাকে আমরা কিভাবে বলবো? দ্য ফাদার, আচ্ছা এইভাবে বলা হয়, দেখো গড দ্য ফাদার, গড দ্য সান অ্যান্ড গড দ্য হলি স্পিরিট। ঠিক আছে? তো এই তিন ভাবে মেনলি গডকে আমরা টার্ন করছি, অতএব 3-person গড মানে তিন রূপে এক গডকে আমরা বুঝছি। তো এখানেও তাহলে দেখো, তাহলে এই যে তিনি সৃষ্টি করেছেন, তাহলে ল্যাম্পকে কে সৃষ্টি করেছেন? জিসাস ক্রাইস্ট, অথবা ফাদার মানে গড, মানে যাকে জিসাস ক্রাইস্ট সেই গড, মানে এটা অল্টারনেটিভ নাম মাত্র, কিন্তু বিষয়টা একই জন, সেটা কি? অতএব এগুলো পড়তে গিয়ে তোমরা অনেক সময় কনফিউজ হয়ে যেতে পারো, যে একবার গড বলতেছেন একবার জিসাস বলতেছেন, এটা কেন? এই জন্য আমি এই বিষয়টা বুঝিয়ে দিলাম। দেখো বলছে ফর হি কলস হিমসেলফ আ ল্যাম, কারণ কি হি ইজ মিক অ্যান্ড হি ইজ মাইল্ড। এই যে বললাম না, জিসাস ক্রাইস্ট নিজেকে কেন ইয়া বলেছেন, ল্যাম অফ গড বলেছেন, কারণ তিনি বলছেন কি মিক, তাই না? এখানে বলছেন না যে তিনি হচ্ছেন কেমন? মিক অ্যান্ড মাইল্ড।
তার এই মিক এবং মাইল্ডনেসের জন্য তাকে ল্যাম অফ গড বলা হচ্ছে, ঠিক আছে? এবং বিশেষ করে সিনলেস মানে পাপহীন, এবং তার ভিতরে কোনো পাপ নাই বলে আমরা মনে করে থাকি, এই জিনিসটার জন্য তাকে ল্যাম বলা হচ্ছে। এবং তিনি নিজেকেও ল্যাম বলছেন, যা স্যাক্রিফাইস করা হয়েছে বলে। এই কথা আসতে পারে যে কেন দ্য ক্রিয়েটর কলস হিমসেলফ আ ল্যাম, মানে জিজাস বা গড কেন নিজেকে ল্যাম বলে ডাকেন। তাহলে আমি যেটা বললাম সেটা কি বুঝতে পেরেছো, যে কেন ল্যাম বলে ডাকেন? কারণ তিনি ওইরকম হচ্ছে কি সিনলেস বা একটা ল্যামের মতো মিক এবং মাইল্ড। এই কারণে এখানে সবকিছু বলা আছে। বলো অর্থ কি? মিক মানে হচ্ছে খুবই নম্র ভদ্র এরকম, তাই তো? হ্যাঁ, মানে একদম চুপচাপ শান্ত এরকম বলা হয় মিক, মানে যেন কিচ্ছু বুঝে না। এবং হি বিকাম আ চাইল্ড, এবং তিনি নিজেও চাইল্ড হয়েছিলেন। কে চাইল্ড হয়েছিলেন? গড নিজেও চাইল্ড হয়েছিলেন। কখন? ওই যে জিজাস রূপে যখন তিনি পৃথিবীতে এসেছিলেন। তাই বলছে হি বিকাম আ চাইল্ড। আমরা তো মানে গিফট অফ দ্য মেজাই পড়েছি নাকি? চাইল্ডের কথা ভেবেছি, মানে বাইবেলে দ্য হলি চাইল্ড বলতে ও জিজাস ক্রাইস্টকে নির্দেশ করা হচ্ছে। তার মানে তিনি চাইল্ডও হয়েছিলেন। একইভাবে আমিও চাইল্ড, তুমিও ল্যাম। দেখো তাহলে আমাদের মধ্যে একটা লিঙ্ক আছে না? তাহলে যে গড তোমাকে সৃষ্টি করেছেন তিনি নিজেকে ল্যাম বলেন এবং তিনি নিজেও চাইল্ড হয়েছিলেন। অতএব আমিও চাইল্ড, তুমিও ল্যাম, মানে কি তুমিও ভেড়ার বাচ্চা, ছোট চাইল্ড। তাহলে আমরা কি সবাই একই নামে পরিচিত না? দেখো উই আর কল্ড বাই হিজ নেম, অতএব আমরা তো সবাই তার নামে। তাহলে তিনিও তাকে চাইল্ড বলছেন, আবার তিনিও তাকে ল্যামও বলছেন। তো সেই হিসাবে তিনিও চাইল্ড, আমিও চাইল্ড, তিনিও ল্যাম, তুমিও ল্যাম। তার মানে কি আমাদের মধ্যে কোনো ভিন্নতা আছে না? আমরা সবাই একই, বলো। অতএব আমরা কোন দিক থেকে একই? ইনোসেন্স, প্রিওরিটি, এই সব কিছু দিক থেকে আসলে আমরা সবাই এক। তাহলে আমাদের সোল এখানে দেখো, এই যে যখন আমরা হলি স্পিরিট বলতেছি, তার মানে 3% গডের ভিতরে কি আমরা নাই? বলো, আমাদের স্পিরিটটা নাই ওর ভিতরে? বলো। তাহলে এই যে স্পিরিট আমাদের ভিতরে আছে, সেই স্পিরিটটাই কিন্তু ওই স্পিরিট, মানে গডের একটা অংশ আমাদের ভিতরে আছেন। মানে আমাদের আত্মা হিসাবে গডের একটা অংশ বা পার্ট আমাদের ভিতরে আছে, সে হলি স্পিরিট হিসাবে। তার মানে আমরাও গডের একটা অংশ, উই আর নট সেপারেটেড ফ্রম গড। কিন্তু যখন আমরা শয়তানের বশবর্তী হয়ে পড়ি আদাম এবং ইভের মতো, তখন আমরা ওনার থেকে অনেক সময় দূরে চলে যাই, তখন আমাদের স্পিরিটটা কলুষিত হয়ে ওঠে। অতএব ওই স্পিরিটটাকে যদি আমরা পারফেক্ট রাখতে পারি, তাহলেই তার সাথে আমাদের লিঙ্কটা সরাসরি থাকবে। তো এইভাবে কবিতাটার মাধ্যমে আমরা তিনজনের একটা সম্পর্ক দেখলাম, দ্য রিলেশনশিপ বিটুইন দ্য গড অর জিজাস, তাই তো? তারপর হচ্ছে দ্য চাইল্ড অ্যান্ড দ্য ল্যাম। These three entity are related to each other through the quality of innocence, gentleness, meekness, perfectness, sinless, তাই তো? এইগুলোর মধ্য দিয়েই আসলে তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। তারপরে এই ক্ষেত্রে এই যাদের কথা বললাম, প্রত্যেকের সোল কি বলো? প্রত্যেকের সোল কি? একদম ইনোসেন্ট। হ্যাঁ, তো এই হচ্ছে কবিতাটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ছোট্ট একটা কবিতা, ঠিক আছে? তো এখানে দেখো লাইন বাই লাইন আমি সবকিছু এখানে দিয়েছি, কে কি সিম্বলাইজ করতেছেন। হ্যাঁ, এগুলো ভালো করে রিডিং দিবা কিন্তু, এবং খেয়াল রাখবা যে কে কি সিম্বলাইজ করতেছে। এখানে সিম্বল সহ দেওয়া আছে, কারণ একটা বড় কোশ্চেন আছে, সিম্বলিজম ইন ব্লেকস পোয়েম। হ্যাঁ, তো এটা জানাতে হলে বুঝতে হবে। ডিপার ইন্টারপ্রিটেশন করলে কেমন হয় দেখো, ইন দিস স্টেঞ্জা দ্য কোশ্চেন অফ ক্রিয়েশন পোস্ট ইন দ্য ফার্স্ট হাফ ইজ আনসার্ড। তাহলে প্রথম দিকে যে কোশ্চেন ছিল সৃষ্টি সম্পর্কে, সেই কোশ্চেনের আনসার দেওয়া হয়েছে কিসের মাধ্যমে? থ্রু দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফেইথ অ্যান্ড ইনোসেন্স। তার মানে এখানে একটা ফেইথ আছে যে আমরা গডের সৃষ্টি, এটাকে আমরা বিশ্বাস করে নিচ্ছি। একটা ছোট বাচ্চাও সেও নিজেকে স্বীকার করে নিচ্ছেন যে আমরা গডের সৃষ্ট। দ্য চাইল্ড আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য সেম গড হু মেড দ্য ল্যাম অলসো টুক অন দ্য ফর্ম অফ আ ল্যাম অর ক্রাইস্ট, তাই তো? টু ব্রিং লাভ অ্যান্ড স্যালভেশন টু দ্য ওয়ার্ল্ড। তার মানে সেই গড যে ল্যাম সৃষ্টি করেছেন, তিনি নিজেও ল্যামের ফর্ম গ্রহণ করেছিলেন। অতএব দ্য ইউনিটি অফ দ্য ল্যাম, তারপর দেখো দ্য ইউনিটি অফ দ্য ল্যাম, তাহলে বড় হাতের ল্যাম দিয়ে কাকে বোঝাচ্ছে? ক্রাইস্ট। আমরা অ্যানিমেল যে ল্যাম সেটা বুঝছি। আর বড় হাতের চাইল্ড হলে কি লিখবো বলো? জিসাস ক্রাইস্ট। ছোট হাতে দিলে আমরা যে না আমাদের এই কবিতার যে স্পিকার তাকে বোঝাবো, ঠিক আছে? তো এটা একটু খেয়াল রাখবা। অতএব সিম্বলাইজ দ্য হোলনেস অ্যান্ড পিউরিটি অফ ডিভাইন ক্রিয়েশন। অতএব তিনজন মিলে একটা ইউনিটি গঠন করেছে। অতএব এই ইউনিটিটা কি নির্দেশ করছে? সিম্বলাইজ দ্য হোলনেস অ্যান্ড পিউরিটি অফ ডিভাইন ক্রিয়েশন। পুরো ক্রিয়েশন যে ডিভাইন, স্বর্গীয়, এই ব্যাপারটাকে এখানে দেখানো হয়েছে। আর ওয়ার্ড চয়েসগুলো খেয়াল করো, একটার সাথে একটা কিভাবে লিঙ্ক করানো হয়েছে। বলছে ব্লেকস চয়েস অফ সিম্পল ওয়ার্ডস অ্যান্ড জেন্টাল রিদম ইজ ইন্টেনশনাল। কারণ এই জাতীয় কবিতা লিখতে গিয়ে যদি হার্ড ওয়ার্ড ইউজ করা হয়, তাহলে এরকম সিম্পলিসিটি থাকবে না।
পিওরিটি থাকবে না। অতএব কবিতা যেমন, তার থট যেমন, ওয়ার্ডটাও যেমন তার সাথে মিলে যায়। এটা অনেকটা ইট রিফ্লেক্টস দ্য টোন অফ নার্সারি রাইম অর হিম। এটা কি নির্দেশ করছে? ডিভাইন ট্রুথ ক্যান বি এক্সপ্রেস থ্রু চাইল্ড লাইক সিম্পলিসিটি। অতএব যদি কেউ চাইল্ড লাইক সিম্পলিসিটি অর্জন না করে, সে কখনো স্বর্গে যেতে পারে না। জিসাস ক্রাইস্ট, একটা গল্পটা বলে নিই, অনেক সময় রেফারেন্স আসতে পারে। দেখো, পড়তে পড়তে আমি কিছু গল্পগুলো বলবো যেগুলো মেনলি তোমাদের সাহিত্যের সাথে রিলেটেড, সেগুলো দেখো। দ্য স্টোরি অফ জিসাস অ্যান্ড দ্য চিলড্রেন। এখানে দেখো একটা ইমেজারি দেওয়া হয়েছে, ঠিক আছে? জিসাস ক্রাইস্টের কিছু ইয়া ছিলেন, হচ্ছে ডিসাইপল, বুঝি তো আমরা ডিসাইপল বুঝি? শিষ্য শিষ্য, হ্যাঁ, ডিসাইপল মানে শিষ্য। তো একদিন তার ডিসাইপলরা জিসাস ক্রাইস্টের সাথে আলোচনা করছেন, কথা বলছেন, মিটিং করছেন। ঠিক সেই সময় কিছু মা তার ওই ছোট বাচ্চাদেরকে জিসাস ক্রাইস্টের কাছে নিয়ে আসছেন। তো যখন বাচ্চাগুলো জিসাস ক্রাইস্টের কাছে আসছেন, তখন তার শিষ্যরা একটু রেগে গেছে আর কি। এই এখন কেউ ডিস্টার্ব করতে আসে, দিয়ে তাড়া দিচ্ছে তাদেরকে, হ্যাঁ, যে তোমরা এখান থেকে যাও। তো তখন জিসাস ক্রাইস্ট তার শিষ্যদেরকে বলছে, না, ওদেরকে আমার কাছে আসতে দাও। কারণ দেখো, এই যে বলছে, লেট দ্য চিলড্রেন, লিটল চিলড্রেন কাম টু মি অ্যান্ড ডু নট হিন্ডার দেম, কারণ একমাত্র ফর দ্য কিংডম অফ গড বিলংস টু সাচ অ্যাজ দিস। হ্যাঁ, বলছে একমাত্র কিংডম অফ গড মানে কি? ঈশ্বরের রাজ্য। তাই তো, গডের রাজ্য শুধুমাত্র এ জাতীয় মানুষের জন্য। এই শিশুদের মতো যারা মানুষ হতে পারে, মানে এই স্বর্গ একমাত্র তাদেরই। অতএব তাদেরকে আমার কাছে আসতে দাও। হ্যাঁ, এই যে বলছে, দেখো, যে ডিসাইপল রিবুক দেম থিঙ্কিং ইট ওয়াজ আ ডিস্ট্রাকশন, জিসাস বিকেম ইন্ডিগনেন্ট অ্যান্ড সেড, লেট দ্য চিলড্রেন, হ্যাঁ, লিটল চিলড্রেন কাম টু মি অ্যান্ড ডু নট হিন্ডার দেম, কারণ ফর দ্য কিংডম অফ গড বিলংস টু সাচ অ্যাজ দিস। হি দেন টুক দ্য চিলড্রেন ইন হিজ আর্ম, তারপর তিনি কোলে তুলে নিলেন, দেখতে পেয়েছো। হি দেন টুক দ্য চিলড্রেন, এবং বললেন, প্লেস হিজ হ্যান্ডস অন দেম অ্যান্ড ব্লেস দেম। অতএব দ্য স্টোরি টিচেস দ্যাট দ্য কিংডম অফ গড ইজ ফর দোজ হু হ্যাভ দ্য ট্রাস্ট, হিউমিলিটি অ্যান্ড ফেথ অফ আ চাইল্ড। তার মানে শিশুদের মতো যাদের মন আছে, যাদের বিশ্বাস আছে, বা যারা হচ্ছে কোনো রকম হিংসা বিদ্বেষ করে না, বড়দের মতো কারো দুঃখ মনে রাখে না, কষ্ট মনে রাখে না, একমাত্র তারাই স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারে। বুঝতে পারছো? তাহলে কিংডম অফ গড, তারপরে টু এন্টার দ্য কিংডম অফ গড, অতএব স্বর্গের রাজ্যে প্রবেশ করতে হলে ওয়ান মাস্ট হ্যাভ দ্য হিউমিলিটি, ট্রাস্ট অ্যান্ড ফেইথ অফ আ চাইল্ড। তাহলে এখানে সেই বিষয়টাই কিন্তু, এই যে উইলিয়াম ব্লেক, তিনি কিন্তু বাইবেল পড়েছেন, তাই না? তাছাড়া তিনি এগুলো কি দিতে পারতেন? বলো, আনতে পারতেন এগুলো? নিশ্চয়ই তিনি পড়েছেন, জেনেছেন, ডিপলি ফিল করেছেন, এবং তার উপর ভিত্তি করে তিনি চার্চ যেভাবে রিপ্রেজেন্ট করে, সেই ব্যাপারটার বিপরীতমুখী তিনি রিপ্রেজেন্টেশন করতে চেয়েছেন। যে আসলে যে তিনি চেয়েছেন যে সিম্পলিসিটি আনতে। গড মানে সিম্পলিসিটি আছে, তাই তো? যতক্ষণ পর্যন্ত আমরা মানে কি, আমরা ইনোসেন্ট, ততক্ষণ পর্যন্ত উই আর উইথ গড। তারপর টু ব্লেক, ইনোসেন্স ইজ নট ইগনোরেন্স। অতএব ইনোসেন্স মানে ইগনোরেন্স নয়, রাদার ইট ইজ আ স্টেট অফ স্পিরিচুয়াল ক্ল্যারিটি আনটেন্টেড বাই ম্যাটেরিয়ালিজম অর রিজন। তাই তো, ম্যাটেরিয়ালিজম বা রিজন দ্বারা টেন্টেড না। টেন্টেড মানে কি? কলুষিত। আর আনটেন্টেড মানে কি? কলুষিত না। তাহলে স্পিরিচুয়াল ক্ল্যারিটি, তার মানে যে বলছে যে উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলবেন যে যেহেতু শিশুরা এত সিম্পল হয় কেন, সব কিছুকে এত বিশ্বাস করে কেন? বলো, একটা শিশু সব কিছুকে এত বিশ্বাস করে কেন? বলো, কারণ সে স্বর্গ থেকে আসছে, তাই তো? কারণ তিনি, সেই শিশু কোথা থেকে আসছে? স্বর্গ থেকে আসছে খুবই রিসেন্টলি। বুঝতে পেরেছো? আর আমরা তো স্বর্গ থেকে অনেকদিন আগে নিয়ে আসছি। যেমন হচ্ছে, তোমরা অনেকে আছো না যে হায়ার এডুকেশনের জন্য অনেকে নিশ্চয়ই গ্রাম থেকে শহরে এসেছো, আসোনি? নিশ্চয়ই অনেকে গ্রাম থেকে শহরে আছো, তাই না? শহরে বসে আছো। প্রথম দিনের কথা ভাবো, প্রথম যখন তুমি গ্রাম থেকে শহরে আসো থাকার জন্য, তখন তোমার কি খারাপ লাগছিল না? বলো, বাড়ির জন্য মন কাঁদছিল, খারাপ লাগছিল, কবে বাড়ি যাব, কবে বাড়ি যাব। তারপর যখন তুমি 1-2 বছর থাকবা শহরে, তখন কি আর গ্রামের কথা মনে পড়বে? বলো, মনে পড়ে? না, মনে পড়ে না। তার মানে কি, তুমি তখন শহরের সাথে মানিয়ে নিয়ে ফেলেছো। ঠিক ওইরকমটাই যে শিশুরা যখন স্বর্গ থেকে পৃথিবীতে আসে, তারা খুব ইনোসেন্ট থাকে, কারণ তাদের অধিকাংশ নলেজ, জ্ঞান হচ্ছে ওই স্বর্গীয় জ্ঞান। ঠিক আছে? তারা সব কিছুকে স্বাভাবিক মনে করে, সব কিছুকে সিম্পল মনে করে, সব কিছুকে ইনোসেন্ট মনে করে। কিন্তু আস্তে আস্তে যখন সে পৃথিবীর নলেজ, এক্সপিরিয়েন্স নিতে থাকে, তখন আস্তে আস্তে স্বর্গ থেকে অনেক দূরে চলে আসে, স্বর্গীয় নলেজগুলো সে ভুলে যায় এবং
পৃথিবীর সাথে সে এমনভাবে জড়িয়ে পড়ে ওই পৃথিবীর হিংসা বিদ্বেষ রাগ সব কিছু সে আবার শিখে যায়। তখন আর ওই স্বর্গ সম্পর্কে তার কোনো জ্ঞান থাকে না। এই জন্য ওয়ার্ডসওয়ার্থ কি বলেছেন জানো, যে চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান। তাহলে চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান, হ্যাঁ, বড় মানুষ মানুষের ফাদার না, মেনলি মানুষের ফাদার হচ্ছে কারা, ওই চাইল্ডেরা, কারণ তাদের অরিজিনাল জ্ঞানটা থাকে, আস্তে আস্তে সবকিছু তারা ভুলে যায়। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তো এখানে আমরা এই দুটো স্টেঞ্জা পড়লাম, এখানে আলোচনাটা করেছি, ওইগুলোই এখানে ঘুরে ফিরে আছে, তোমরা একটু পড়ে নিও। বলো এর ভিতরে যদি কারো কোনো সমস্যা থাকে একটু বলতে পারো, যতটুকু বোঝালাম। স্যার, হুম, ওই যে ক্রিটিক্যাল কমেন্টস আর অ্যাপ্রিসিয়েশনের মধ্যে পার্থক্য কি? বলো বলো। ক্রিটিক্যাল কমেন্ট আর ক্রিটিক্যাল হ্যাঁ, আর অ্যাপ্রিসিয়েশন critical- একজন বলো, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আর ক্রিটিক্যাল কমেন্ট, এই দুইটার মধ্যে স্যার পার্থক্য কি? কোনো কিছুই পার্থক্য নাই। ওই কমেন্টও যায় অ্যাপ্রিসিয়েশনও তাই, একই কথা। ক্রিটিক্যাল মানে হচ্ছে যেখানে শুধু তুমি সামারি আকারে বলবা না, বরং এটা দিয়ে কি বোঝানো হয়েছে সব ধরনের ফরমেটিভ থিমেটিক সব ধরনের বিষয়গুলোকে ফাইন্ড আউট করা হয় যে আলোচনায়, সেটা হচ্ছে কি ক্রিটিক্যাল অ্যানালাইসিস, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, ক্রিটিক্যাল কমেন্ট। বুঝতে পেরেছো? মানে ক্রিটিসাইজ করা, এখানে ক্রিটিসাইজ করা মানে সমালোচনা না, বরং কোনো কিছু নিয়ে তার ভিতরের বিষয়গুলোকে ফাইন্ড আউট করাটাকে বোঝায়। বুঝতে পারছো? জি। হ্যাঁ, ক্রিটিক্যাল কথাটা থাকলে তারপরে কমেন্ট আছে না, অ্যানালাইসিস আছে না, অ্যাপ্রিসিয়েশন আছে, ওগুলো নিয়ে কোনো কথা না। ক্রিটিক্যাল অ্যানালাইসিস বা অ্যাপ্রিসিয়েশনে মেনলি একটা কবিতার শুধু গল্পটুকু থাকে না, তার ভিতরে তার ফরম্যাট কি, তো তার রাইম কি, তার মধ্যে কি কি ফিগার অফ স্পিচ আছে, কি কি তার থিমেটিক আলোচনা আছে, সব কিছু এর ভিতরে আলোচনা করা হয়। এই হচ্ছে ব্যাপার, মনে থাকবে। আর বিশেষ করে কমেন্টগুলোতে কি আনা হয়, কমেন্টগুলোতে হচ্ছে বিভিন্ন ক্রিটিক্সের কমেন্ট দেওয়া হয়, তখন ক্রিটিক্যাল কমেন্টটা অ্যাড করা হয়। যে ক্রিটিক্যাল কমেন্ট মানে হচ্ছে যদি কোনো ক্রিটিক্স তার লেখা সম্পর্কে কোনো কমেন্ট করে থাকে, তখন সেগুলোকে এর ভিতরে অ্যাড করা হয়ে থাকে। এই, তাছাড়া এর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নাই। একটু পড়ে দেখবা, তোমরা একটু পড়ে দেখবা, তাহলে বুঝতে পারবে যে ক্রিটিক্যাল কমেন্টের ভিতর কি কি আছে আসলে। ঠিক আছে? এই যে দেখো, একটা ছোট্ট একটা কবিতা, কিন্তু কতগুলো আলোচনা বলো এর ভিতরে, বলো। ছোট একটা কবিতা, কিন্তু আমি শীটটা দিয়েছি 17 পেজ। কত পেজ দিয়ে করছি? 17 পেজ, কারণ আমি বিভিন্ন স্টেপে দিয়েছি। আমি যে শীটগুলো দিই কয়েকটা স্টেপ থাকে না, বলো। প্রথমে তো রাইটার সম্পর্কে একটা স্টেপ থাকে, তারপরে ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস থাকে, মানে কেন কবি এটা লিখেছেন, তারপরে হচ্ছে এটা টেক্সট নিয়ে আলোচনা থাকে, তারপরে ওটার কি থাকে, অ্যানালাইসিস থাকে না, ক্রিটিক্যাল অ্যানালাইসিস। এই যে প্রথমে না ডিটেলস সামারি থাকে, ডিটেলস সামারি মানে শুধু বুঝতে হবে টেক্সচুয়াল ব্যাপারটার সাথে রিলেটেড। তারপরে হচ্ছে ক্রিটিক্যাল অ্যানালাইসিস, এর ভিতরে কি থাকবে, এটার ভিতরে সব থাকে, দেখো ফর্ম থাকে, স্ট্রাকচার থাকে, হ্যাঁ, তারপর টোন, ল্যাঙ্গুয়েজ, সিম্বলিজম সব কিছু আমাদের ক্রিটিক্যাল অ্যানালাইসিসের মধ্যে থাকবে। তারপরে হচ্ছে যদি থিমেটিক অ্যানালাইসিস হয়, তাহলে সেখানে থিম রিলেটেড ব্যাপারটা থাকবে, মানে কবি এখানে কি রিপ্রেজেন্ট করতে চেয়েছেন, সেখানে শুধু থিমের ব্যাপারটা থাকবে। কি বুঝতে পেরেছো? অতএব সবগুলো তোমরা একটু রিডিং দিবা, যদিও ঘুরে ফিরে একই জিনিস, কারণ যা কবিতা পড়েছি তার বাইরে কি আলোচনা আসবে, বলো। না স্যার। আলোচনাটা আঙ্গিকটা পরিবর্তন হবে, তাই তো, আঙ্গিকটা পরিবর্তন হবে, কিন্তু মূল কথাগুলো ঘুরে ফিরে একই রকম হবে। এই আচ্ছা, তো যদি সমস্যা না থাকে আমরা পরবর্তী টাইগার কবিতাটা পড়ে ফেলি, তাহলে দুটার ভিতরে আমরা কম্পারেটিভ স্টাডি করতে পারবো। হ্যাঁ, দেখো এই কবিতার টাইগার বানানটা কি ভুল আছে? ওয়াই দেওয়া, হ্যাঁ, এখানে ওয়াই দেওয়া, এটা রাইটার লিখেছেন তার নিজের দেওয়া বানান, অতএব এখানে কোনো ভুল নাই। ঠিক আছে তো? অতএব যখন কবিতার নাম দিব তখন এইভাবে লিখতে হবে, আর যখন তুমি জেনারেল ভাবে লিখবা টাইগার বোঝাতে, তখন টিআই দিয়ে লিখবা। ঠিক আছে তো? তাহলে যখন আমরা কবিতার নাম ধরবো তখন হবে টিওয়াই। এরকম ভাবে ব্রিফ কোশ্চেনও আসে যে হোয়াট ইজ দ্য, তাই তো, অরিজিনাল স্পেলিং অফ টাইগার ইন ব্লেকস পোয়েম, তখন কি দিবা, আই দিবা না ওয়াই দিবা? ওয়াই। ওয়াই। ওয়াই দিব। হ্যাঁ, তাহলে এই টাইগার, এটা স্যার যখন প্রশ্নে উত্তরে টাইগার লিখবো তখন কি আই দিয়ে লিখবো? হ্যাঁ, যখন এই যে যখন কবিতার নাম হিসাবে তুমি ধরবা তখন সেটা হবে ওয়াই দিয়ে। ঠিক আছে তো? তারপরে তাছাড়া তুমি যখন এমনিতে আলোচনায় লিখবা টাইগার বা বাঘ বোঝাতে, তখন সেটা হয়ে যাবে কি, এই যে দেখো, এই যে টাইগার, তাই তো, আই দিয়ে। শুধু কবিতার নাম যখন লিখবো তখন যেন ওয়াই হয়, মনে থাকবে তো? তাছাড়া এমনি জেনারেল আলোচনার ভিতরে
যে টাইগার ব্যাপারটা আই থাকবে, যে হবে। বানানটা থাকবে, সব আমরা জেনারেল মডার্ন ইংলিশটাই ব্যবহার করব। ঠিক আছে? জি স্যার। আচ্ছা দেখো, এই দুইটা অ্যানিমেলকে বর্ণনা করার উদ্দেশ্যটা কি, রিলেশনটা কি, যে রিলেশন টু সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স, এখানে রিলেশনটা কি, আমরা এই কবিতাটা পড়ে আসি, তারপর রিলেশনটা আমরা আসবো আলোচনা করতে। দেখো এই যে হচ্ছে টাইগার নাকি, তো টাইগার দেখতে কেমন? খুবই সুন্দর না? বলো। হিংস্র। মানে খুবই হিংস্র। চমৎকার, একদম গোল্ডেন একটা প্রাণী। এরকম সুন্দর প্রাণী মনে হয় পৃথিবীতে খুব কমই আছে নাকি? যদি আমরা একটা বিউটিফুল অ্যানিমেলের কথা বলি, বার্ডের কথা বাদ দাও, তাহলে পৃথিবীতে বিউটিফুল অ্যানিমেল বলতে আমরা কোনটাকে বুঝতে পারি? কে হতে পারে বলো? বিড়াল। ওই বিড়াল, তাই তো, এবং এই টাইগার, কারণ ওরা স্বজাতি নাকি? হ্যাঁ। বাঘের মাসি বলা হয় কাকে? বিড়াল। বিড়ালকে, নাকি? হ্যাঁ, কারণ ওদের একদম গঠন এক, গোপ আছে, কান থেকে শুরু করে তার যে লোম, চামড়া, দেখো মনে হচ্ছে একটা বিড়ালই দাঁড়িয়ে আছে নাকি? এটা যদি শুধুমাত্র আমরা বিড়ালের কালার দিয়ে দিই, এটা কিন্তু বিড়ালের মতোই মনে হবে। হ্যাঁ, তো এই বিড়াল, বাঘ বা এই স্বজাতীয় প্রাণীগুলো দেখতে, এবং রয়্যাল বেঙ্গল টাইগার তো পৃথিবীর মধ্যে মনে হয় শ্রেষ্ঠ প্রাণী নাকি দেখতে, কারণ এই রয়্যাল বেঙ্গল টাইগারের মতো অন্য বাঘের কিন্তু এরকম সৌন্দর্য নেই তার এই ইয়ার বডির ইয়ার ভিতরে। হ্যাঁ, এইটা তো যাই হোক, আমরা ফার্স্ট ইয়ারে একটা কবিতা পড়েছিলাম, মনে আছে? টাইগার ইন গ্রিন। এটা পড়ছিলাম, এটাই পড়ছিলাম স্যার। না, এটা তো পড়েছো, তার সাথে একটা কবিতা পড়েছি। আপনি পাইক পড়েছো না? পাইক, জি স্যার। জি স্যার। পাইককে কি টাইগারিং বলা হচ্ছে না? টাইগারিং, হ্যাঁ, জি স্যার। গ্রেড ইউ, গ্রেড ইউ। সুন্দর সুন্দর ইয়ে আছে তাই। তারপর দেখো, আচ্ছা একটু আজান পড়তেছে, আমি একটু চুপ হই। হ্যাঁ, একটু তোমরা, আমি একটু মিউট রাখলাম 2 মিনিট। ওকে, সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কবিতাটা পড়া শুরু করি। দেখো, যিনি ল্যাম্প সৃষ্টি করেছেন, এখন প্রশ্ন হলো, ল্যাম্প যিনি সৃষ্টি করেছেন তাকে আমরা ল্যাম্পের মতো করে ভাবলাম যে তিনি মিক, মায়ার্ড ইত্যাদি ইত্যাদি, তাই না? এখন তাহলে সেই একই ব্যক্তিকে যিনি সৃষ্টি করেছেন, তিনি তো আবার টাইগারও সৃষ্টি করেছেন নাকি? জি স্যার। তাহলে যার ভিতরে যে বৈশিষ্ট্য নেই, যে যে বিষয়টা সম্পর্কে জানে না, সে কি সেই জিনিসটা সৃষ্টি করতে পারেন? বলো। না। কারণ না। যিনি টাইগার সৃষ্টি করেছেন, তাহলে টাইগারের কোয়ালিটি তার ভিতরে আছে, তার মানে তার ভিতরে ওই যখন মিক, মায়ার্ডনেসও আছে, আবার তার ভিতরে এরকম হিংস্রতা, ফেয়ারফুলনেস, পাওয়ার, এগুলোও মনে হয় তার ভিতরে আছে। তা না হলে টাইগারকে তিনি কিভাবে সৃষ্টি করতে পারেন? এইটা হচ্ছে এখানকার প্রশ্ন। তার মানে তিনি প্রমাণ করতে আছেন যে গড যে সোল আমাদের ভিতরে দিয়েছেন, গড নিজেও যেমন, আমরাও তো তেমনই। হ্যাঁ, যেখানে তার ভিতরে পাওয়ারও থাকবে, মাইল্ডনেসও থাকবে। অতএব কেউ যদি শক্ত সামর্থ্য হয়, তাহলে তাকে খারাপ ভাবার কিছু নেই, কারণ দিস ইজ আ কোয়ালিটি কামস ফ্রম গড। তাহলে দেখো, প্রথমে খুব প্রশংসা করছে, টাইগার টাইগার বার্নিং ব্রাইট। বার্নিং ব্রাইট কেন? কারণ আগুনের মতো যেন তোমার শরীর থেকে কি বার হচ্ছে? উজ্জ্বলতা বার হচ্ছে। কারণ দেখো কি সুন্দর, আগুনের মতোই একটা শিখা আছে নাকি? তাই বলছে টাইগার টাইগার বার্নিং ব্রাইট ইন দ্য ফরেস্ট অফ দ্য নাইট। দেখো চারিপাশে অন্ধকার রাত, আর তার শরীর থেকে হচ্ছে এক ধরনের ব্রাইটনেস বা এক ধরনের লাইট বার হচ্ছে। এখন প্রশ্ন হলো, হোয়াট ইমর্টাল হ্যান্ড অর আই? তাহলে কোন ইমর্টাল হ্যান্ড অর আই বলতে কোন ব্যক্তি তার হাত দিয়ে এবং তো তার চোখ দিয়ে কুড ফ্রেম দাই। হ্যাঁ, ফ্রেম মানে কি? তোমাকে আকার দেওয়া। দাই ফিয়ারফুল সিমেট্রি। ফিয়ারফুল মানে কি? ভয়ানক। দেখো, সিমেট্রি মানে কি? ফর্ম, তাই তো? তোমার এই ভয়ানক ফর্মটাকে কে শেপ দিল, ফ্রেম করলো? তাহলে সে কি শক্তিশালী। হ্যাঁ, কারণ যখন বাঘটা সৃষ্টি করা হয়েছে, তাহলে তার এই হিংস্রতার যে সোর্স, হিংস্রতার যে ব্যাপারগুলো, সেগুলো তিনি পাইলেন কোত্থেকে? এবং তোমাকেই তো হাত দিয়ে সৃষ্টি করেছেন, তাহলে কোন হাত দিয়ে তিনি সৃষ্টি করেছেন? হোয়াট ইমর্টাল হ্যান্ড অর আই কুড ফ্রেম দাই ফেয়ারফুল সিমেট্রি। সিমেট্রি মানে কি বললাম? ফর্ম নাকি? হ্যাঁ, আকৃতি। তাহলে এখানে ফ্রেম মানে হচ্ছে ভার্ব, শেপ দেওয়া, ফর্ম দেওয়া, আর সিমেট্রি মানে ফ্রেম। এই মিলে হচ্ছে কে তোমাকে এত সুন্দর একটা সুন্দর, মানে সিমেট্রি কেন বলা হচ্ছে? কারণ এই তার সুন্দর ফর্মটাকে বোঝাতে, কারণ সবকিছুতে সুন্দর লিঙ্ক আছে না, কি সুন্দর চোখ, কি সুন্দর কান, কি সুন্দর, সবকিছু মিলে একটা সিমেট্রি বলা হচ্ছে।
ওকে, ভালো কথা। এরপর তিনি কি বলছেন দেখো, এখানে ডিপার মিনিংটা আমরা পরে আসতেছি। এর বলছে ইন হোয়াট ডিস্টেন্ট ডিপস অর স্কাই। তো ভালো কথা, তোমাকে তো তৈরি করার জন্য যে এলিমেন্টগুলো প্রয়োজন ছিল, তাই না, সেগুলো তিনি কোথা থেকে এনেছেন। দেখো, হোয়াট ডিস্টেন্স ডিপস, ডিস্ট্যান্ট ডিপস মানে হচ্ছে কোন গভীর পাতাল থেকে। ডিপ মানে কি বলো? হ্যাঁ, পাতাল বোঝায়। আর স্কাই বলতে আকাশ। আকাশ। তার মানে প্রশ্ন হচ্ছে আকাশ। যে তিনি কি পাতাল থেকে নিয়ে আসছেন নাকি ওই আকাশ থেকে নিয়ে আসছেন, তাই তো? কি নিয়ে আসছেন? বার্ন দ্য ফায়ার অফ দাইন আইজ, তোমার চোখে যে আগুন জ্বলছে, তোমার চোখের যে আগুন, তাহলে ফায়ার অফ দাইন আইজ যেটা জ্বলছে, বার্ন করছে, সেই আগুনটা তিনি কি কোনো পাতাল থেকে নিয়ে আসছেন গভীর, নাকি ওই দূরের আকাশ থেকে নিয়ে আসছেন? আনছেনটা কোত্থেকে, কোথায় এটা? তাহলে একটা বাঘের যে চোখের যে হিংস্রতা, যে আগুন, এখানে আগুন বলতে হিংস্রতাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে তো? হ্যাঁ, তার চোখের যে জল জল করে যে ব্রাইটনেস, সেটা আবার কি ফিয়ারি, মানে হিংস্র, সেই আগুনটা তিনি কোথা থেকে নিয়ে আসছেন? আচ্ছা, ভালো কথা, তিনি যদি পাতালেই যান তো ভালো কথা, পাতালে গেলে তো আর ইয়া লাগে না, পাখা লাগে না, কিন্তু আকাশে উঠতে গেলে কি পাখা লাগবে না বলো? হ্যাঁ, তাহলে অন হোয়াট উইংস দেয়ার হি অ্যাসপায়ার, তিনি কোন পাখায় ভর দিয়ে ওই উপর আকাশে গিয়েছেন তোমার জন্য আগুন নিয়ে আসতে। তাহলে তোমার চোখে যে আগুন, সেই আগুনটা নিয়ে আসতে তিনি কিভাবে পাতালে নামলেন আর কিভাবেই বা আকাশে উড়ে গেলেন। এবং হোয়াট দ্য হ্যান্ড, এবং আগুনটা যখন নিতে হলো, হাত দিয়ে তো ধরতে হয়েছিল নাকি? হ্যাঁ, আগুনটা হাত দিয়ে ধরে আনতে হয়েছে না? তাই বলছে হোয়াট দ্য হ্যান্ড ডেয়ার সিজ দ্য ফায়ার, ওই জ্বলন্ত আগুনকে সাহস করে ধরেছে, সে হাতটাই বা কার বলো? কে সে? তাহলে যে ল্যাম্পকে বানিয়েছে, তার বৈশিষ্ট্য যদি আমরা ল্যাম্প দিকে ভাবি, তাহলে নিশ্চয় তিনি অনেক নম্র, ভদ্র, শান্ত, হ্যাঁ, এরকম একটা। কিন্তু যে বাঘকে সৃষ্টি করে, তাহলে তিনি কত শক্তিশালী, তিনি কত পাওয়ারফুল, তাই তো? যে যার কোনো কিছুতে ভয় নাই, আগুনকে পর্যন্ত সে ধরে আনতে পারে, সিজ করে আনতে পারে, ঠিক আছে, সব কিছু তার কন্ট্রোলে আছে। তাহলে সেই ব্যক্তিটাকে, সে ব্যক্তিকে তাহলে ওই ল্যাম্প যে সৃষ্টি করেছে তার থেকে বিপরীত কেউ বলো? না তাই বলছে, না স্যার। দেখি তাহলে কে হয়। পরবর্তী স্টেঞ্জায় কি বলছে? এন্ড হোয়াট শোল্ডার, তাই তো? শোল্ডার মানে কি? কাঁধ, না? এন্ড হোয়াট আর্ট, তাহলে কাঁধ। যখন তুমি কোনো কিছু বাঁকাও, হ্যাঁ, কোনো কিছু বাঁকানো হয়, একটা লোহাকে যখন আমরা বাঁকাই, তখন আমরা কি দিয়ে ভর দিই বলো তো? চাপটা বা ফোর্সটা কি দিয়ে দিই? হুম, হ্যাঁ, মনে করো একটা লোহাকে তুমি বাঁকাচ্ছ বা কোনো কিছুকে তুলতেছো, তখন মেইন ভরটা কোথায় লাগে? হাত দিয়ে তো তুলি, কিন্তু মেইন ভরটা কোথায় যায়? বাহু দিয়ে। হ্যাঁ, কাঁধে না? হ্যাঁ, কাঁধে বা শোল্ডারে লাগে কাঁধে। হ্যাঁ, কাঁধে। তাই বলছে তোমার যে হাড়গুলো, তোমার যে ফর্মটা, এটা করতে হলে তো অনেক কিছু মানে বাঁকাতে হয়েছে। তাই বলছে হোয়াট শোল্ডার এন্ড হোয়াট আর্ট, আর্ট মানে কৌশল, হ্যাঁ, কি কৌশলে, হ্যাঁ, কোন দক্ষতা দিয়ে এবং কি ধরনের ক্ষমতা দিয়ে কুড টুইস্ট দ্য সিনিউস অফ দ্য হার্ট। তাহলে তোমার হার্টটা তৈরি করার জন্য যে সিনিউগুলো তৈরি করতে হলো, মানে তার যে কাঠামোগুলো, তাই না, অঙ্গগুলো, দেখো দেখো সিনিউ মানে বোঝায় আমাদের এই যে এরকম অঙ্গের যে মানে কাট ইয়াগুলো, যেগুলো আমাদের তারের কাজ করে আর কি, হ্যাঁ, এই যে মাসল টাসল সহ এইগুলো, এইগুলোকে যখন তৈরি করতে হয়েছে, তখন নিশ্চয়ই সেই হার্ট শোল্ডারটা কার, কি কৌশলে তিনি তৈরি করেছেন। এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো হোয়েন দ্য হার্ট বিগেন টু বিট, আর যখন তোমার হার্টটা বিট করতে শুরু করলো, মানে কি তুমি যখন জীবন পেয়ে গেলা, মনে করো তুমি একটা বাঘ বানাচ্ছ, ঠিক আছে তো, তুমি একটা বাঘ তৈরি করতেছো, এখন মনে করো বাঘকে জীবন দেওয়া হয়ে গেল, তখন বাঘ কি করবে? তোমাকে খাবার দিবে না বলো তো? কি? হ্যাঁ, তোমাকে ছাড়বে বাঘ? তোমাকে ছাড়বে? হ্যাঁ, হালুম করে সে করবে কিনা? তাই 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 বলছে when thy heart began to beat, what dread hand and what dread feet, কোন সাহসী হাত দিয়ে এবং কোন সাহসী পা দিয়ে সে ওখানে দাঁড়িয়েছিল, নাকি পালাইছিল? মানে গড কি পালাইছে, মানে যিনি সৃষ্টি করেছেন তিনি ওখানে ছিলেন তো, মানে ব্যাপারটা এরকম বোঝাচ্ছে। তাহলে যদি বাঘের সামনে ওই ব্যক্তি থাকে, তাহলে সে তো বাঘের থেকেও আরো কি শক্তিশালী বা সাহসী নাকি? একজন সাহসী ব্যক্তির সাথে তো জয়ী হতে হলে কি দুর্বল হলে চলবে বলো? নাকি তার থেকে বেশি সাহসী হতে হবে?
তার চেয়ে বেশি শক্তিশালী হবে, কোনটা হতে হবে বলো? হ্যাঁ, বেশি আরো বেশি শক্তিশালী হতে হবে। তাহলে ভাবো যে তাহলে সে কে ছিলেন। এবার কি বলছেন, তো যখন বিট করতে শুরু করলো তখন কি হলো, এবার বলছে হোয়াট দ্য হ্যামার। তাহলে তার যে হাতের গড়ন, তার যে হাতের হাড়, পায়ের হাড়, হ্যাঁ, তার যে দেখো মানে পুরো কাঠামোর যে হাড়গুলো, সে হাড়গুলো তৈরি করতে গিয়ে কোন হ্যামার ইউজ করা হয়েছিল? অ্যান্ড হোয়াট দ্য চেইন, হ্যাঁ, ইন হুইচ দেখো ফার্নেস ওয়াজ দ্য ব্রেইন। তাহলে তোমার ব্রেইন তৈরি করার জন্য যে ফার্নেস ব্যবহার করা হয়েছিল, ফার্নেস মানে বুঝো কামারশালা, বুঝো তো কামারশালা, কামারের জি দোকান স্যার। দেখছো? জি স্যার। সেখানে কি থাকে, এরকম একটা ফার্নেস থাকে যেখানে গনগনে আগুন জ্বালানো হয় কয়লা দিয়ে, তারপর লোহাটাকে কি করা হয়, পোড়ানো হয়, পুড়িয়ে পোড়ানো হয়। তারপরে কি করা হয়, পুড়িয়ে এই যে অ্যানভিলে রাখা হয়, ঠিক আছে, তো অ্যানভিল বলা হয় এটাকে, হাতুড় দিয়ে বল। দিয়ে তারপরে হাতুড়ি বা হ্যামার দিয়ে পেটানো হয়, তাই তো? তাহলে বলছে হোয়াট হ্যামার মানে কোন হাতুড়ি ইউজ করা হয়েছিল, অ্যান্ড হোয়াট দ্য চেইন কোন চেইন ইউজ করা হয়েছিল, এবং হোয়াট ফার্নেস ওয়াজ দ্য ব্রেন এবং কোন ফার্নেস ইউজ করা হয়েছিল তোমার ব্রেনটাকে বানানোর জন্য, এবং তোমার ব্রেনটা নিয়ে আগুনে পোড়ানোর পর যখন পেটানো হয়েছিল তখন কোন অ্যানভিলের উপর রাখা হয়েছিল, সেটাই বা কত শক্তিশালী। অ্যানভিল মানে আমরা একটু বড় করে যদি দেখি, মানে লোহার থেকে আরো শক্তিশালী, স্টিলের থেকে আরো শক্তিশালী একটা, তাই তো, এই যে এই জাতীয় লোহা যার উপর কোনো কিছু পিটালে পারে এটার কোনো ক্ষতি হবে না। তাহলে এ কত শক্তিশালী, বুঝতে পারছো? তাহলে অ্যানভিলটা কত শক্তিশালী যে এর উপরে রেখে হাতুড়ি দিয়ে যখন পিটাচ্ছি হাতুড়িরও কোনো ক্ষতি হচ্ছে না, অ্যানভিলেরও কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু লোহা ঠিকই আমি যেমন করে পিটিয়ে পাত করতে যাচ্ছি তেমন করে সে পাত হচ্ছে, ঠিক আছে তো? তাহলে এই অ্যানভিলটা কে, আরে হাতুড়িটা বা কে, যে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছিল আর যে অ্যানভিলের উপর রেখে পেটানো হয়েছিল, তাই তো? দেখো তাহলে কি শক্তির প্রয়োজন হয়েছিল। তাহলে হোয়াট ড্রেড গ্রাস্প, আর এই তোমাকে ধরার জন্য, হ্যাঁ, এই যে হাত দিয়ে ধরতে হয়েছে না, বলো তো, এই যে ধরতে হয়েছে না লোহাটাকে, তাহলে হাতুড়ি বা কত শক্তিশালী। তাহলে হাত, তারপরে হাতুড়ি, তারপরে অ্যানভিল, এগুলো কোথাকার, কোন জায়গার, হ্যাঁ? তাই বলছে হোয়াট ড্রেড গ্রাস্প ডেয়ার ইটস ডেডলি টেররস ক্লাব, হ্যাঁ, ক্লাস্প। তাহলে তোমার যে হার্টের যে টেরর, মানে হৃদয় থেকেই তো এরকমগুলো আছে, ভয় আতঙ্ক সব তো হৃদয় থেকে আসে। তার মানে তোমার হার্টটা যখন তৈরি করা হয়েছিল, তোমার ব্রেনটা যখন তৈরি করা হয়েছিল, তখন তার ভিতরে যে টেরর ছিল, আতঙ্ক ছিল, সেই আতঙ্কগুলোকে ধরে পিটিয়ে একটা শেপ দেওয়ার জন্য কোন হাত ধরেছিল, কোন গ্রাস্প ধরেছিল। তাহলে চিন্তা করে দেখো তো, তাহলে তারা কতখানি শক্তিশালী, বুঝতে পেরেছ? তাই এখানে সেগুলাই কবি বলছেন। এবং শেষ পর্যন্ত কি বলছেন, যে এবার মনে করো তাকে পুরোটা তৈরি করা হয়ে গেছে, তাই তো? তাকে তৈরি করা হয়ে গেছে। এখন তৈরি করে তাকে কি দিনের আলোতে ছাড়া হয়েছিল নাকি রাতের আলোতে? কারণ বাঘ কখন বার হয় বলো, দিনে, রাতে। রাতে, কারণ ওরা হচ্ছে কি নকচার্নাল অ্যানিমেল, তাই তো? তারা হচ্ছে নকচার্নাল অ্যানিমেল। তাহলে এই নকচার্নাল অ্যানিমেল রাতের বেলায় তাকে ছাড়া হয়। তাহলে তাই বলছে দেখো যে হোয়েন দ্য স্টার্স থ্রু ডাউন দেয়ার স্পেয়ার্স, মানে স্টার তাদের আলোকছটা যখন চারিদিকে ছড়িয়ে দিল, স্পেয়ার মানে হচ্ছে ওই তীরের মতো, হ্যাঁ, বা বর্ষার মতো যে আলোকছটা, এটা যখন চারিদিকে ছড়িয়ে দিল, মানে কি যখন সন্ধ্যা আসলো, এটা বোঝায়, হ্যাঁ, যে হোয়েন দ্য স্টার্স থ্রু ডাউন দেয়ার স্পেয়ার্স অ্যান্ড ওয়াটার্ড হেভেন উইথ দেয়ার টিয়ার্স। তার মানে রাতের কান্না কি বলো, এই তারার কান্না কি, শিশির নাকি? তাহলে রাতের কান্না বা তারার কান্না বলতে আমরা কি বুঝি বলো? বুঝি। তাই এবং ওয়াটার্ড হেভেন মানে যখন মোটামুটি রাত আসলো, মূল কথা হলো যখন রাত হলো এবং যখন তার ওই সৃষ্টিটাকে, সৃষ্টিকর্তা বা যে হচ্ছে মেকার, সে যখন এখন বনে তো ছেড়ে দিবে নাকি, যখন ছেড়ে দিলেন তখন ডিড হি স্মাইল হিজ ওয়ার্ক টু সি, তখন কি তিনি তার এই কাজটা দেখে তিনি হেসেছিলেন যে কত সুন্দর কাজ হয়েছে, নাকি তিনি ভয় পেয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন? সেই ইয়ার মতো ডেনামাইটের আবিষ্কারক কে বলো, ডেনামাইটের আবিষ্কারক কে? নোবেল, আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেল ডেনামাইট আবিষ্কার করে কি খুব খুশি হয়েছিলেন বলো? না, তিনি ডেনামাইট আবিষ্কার করেছিলেন, বরং দুঃখ বোধ করছিলেন। কিন্তু তিনি অনেক কষ্ট পেয়েছিলেন এটা দেখে যে এই ডেনামাইটকে মানুষ এখন বোমা হিসাবে মানুষ ধ্বংসের কাজে ব্যবহার করে। তার মানে তিনি খুশি হননি। ঠিক একইভাবে যিনি এই টাইগারকে সৃষ্টি করেছেন তিনি কি আসলে কাজটা দেখে হেসেছিলেন? হাসা মানে কি খুশি হওয়া নাকি? তিনি কি আসলে খুশি হয়েছিলেন? এবং মূল কথা হলো ডিড হি হু মেড দ্য ল্যাম্প মেক দি, আর যে ব্যক্তি ল্যাম্পকে সৃষ্টি করেছিলেন সেই কি আসলে টাইগারকে সৃষ্টি করেছেন বা তোমাকে সৃষ্টি করেছেন?
বলো, মানে টাইগারকেই প্রশ্ন করা হচ্ছে, ঠিক আছে তো, যে যে ল্যাম্প সৃষ্টি করেছেন সেই কি তোমাকেই সৃষ্টি করেছেন? তাহলে তো বিশাল ফারাক, কারণ কি দুইটার কোয়ালিটির মধ্যে কি বিশাল ফারাক না? বলো, তাহলে এক জি স্যার। যে ব্যক্তি ল্যাম্প বানাতে পারে, জেন্টাল ল্যাম্প, তাই বলছে দেখো, ওয়াজ দ্য সেম বিং বা ক্রিয়েটার হু ক্রিয়েটেড দ্য জেন্টাল ল্যাম্প অলসো দ্য ওয়ান হু ক্রিয়েটেড ইউ দ্য ফিয়ার্স অ্যান্ড ফিয়ারসাম টাইগার। তাহলে টাইগারকে কি সেই সৃষ্টি করেছেন? তাহলে প্রশ্ন তো এখানে থেকেই যায়। তার মানে এই দুটা প্রাণী যিনি সৃষ্টি করেছেন, এই দুই প্রাণীর বৈশিষ্ট্য নিশ্চয়ই তার ভিতরে আছেন। তার মানে যে গডকে আমরা মায়াল্ড বা মিক বলে চিনি, তিনিও কিন্তু পরিস্থিতি ভেদে কেমন হতে পারে? বলো, খুবই হিংস্র হতে পারে। তাই নাকি? এরকমটা আছে না বাইবেল বা কোরআনে যদি আমরা দেখি, সৃষ্টিকর্তা কি অনেক সময় বিভিন্ন সভ্যতা ধ্বংস করে দিয়েছেন না? বলো। জি স্যার। তিনি ওই যে বনি ইসরায়েলকে যখন মিশর থেকে উদ্ধার করলেন, তখন মিশরীয় সেনাবাহিনীকে তিনি কোথায় ফেলছিলেন? বলো। সমুদ্রে। হ্যাঁ, নীল নদ। নীল নদের মধ্যে পুরো ভাসায় দিয়েছেন। ওরাও তো মানুষ, কিন্তু সৃষ্টিকর্তা ওখানে তিনি তার এই ফিয়ার্সনেস দেখিয়েছেন। হ্যাঁ, যে তোমরা যদি আমার বিরুদ্ধে যাও তাহলে আমিও এরকম হিংস্র হতে পারি, বাঘের মতো একদম ছিঁড়ে ফেলতে পারি। হ্যাঁ, এমনও হয়েছে পাপ করেছে বিদায় শুধু মাটিকে বলেছে মাটি হা হয়ে যাও, খুলে যাও, সব মাটির ভিতরে মানুষ ঢুকে গেছে। এরকম ভাবে অসংখ্যবার তিনি মানুষকে বিভিন্ন রোগ শোক দিয়ে টাচ করার চেষ্টা করেছেন যে আমার প্রতি ফেরো, কারণ আমি কতখানি শক্তিশালী হিংস্র তাই তো দেখাতে পারি, হিংস্রতা দেখাতে পারি, তা তোমরা জানো। তাহলে আমি একই সাথে ভালো, একই সাথে মন্দের কিন্তু সৃষ্টিকর্তা। অতএব এই যে আমরা যাকে শয়তান বলি, সেও কার সৃষ্টি? বলো, শয়তান আল্লাহরই সৃষ্টি, গডেরই সৃষ্টি। কিন্তু সে বেটা যখন গডকে মানলো না, গডের বিরুদ্ধে গেল নাকি, তখন তাহলে সে দেখালো গড তাকে ছেড়ে দিল যে যাও দেখি তুমি কত শক্তিশালী। কিন্তু তাহলে দেখো, তাহলে পৃথিবীতে একমাত্র শক্তিশালী, মানে পৃথিবী বলবো কেন, এই মহাবিশ্বের একমাত্র সৃষ্টির স্রষ্টা শক্তিশালী মানুষ, সব জানতা, তার মানে কি সর্বশক্তিমান এবং কি বলো সব জায়গায় উপস্থিত নাকি, সর্বদা বিরাজমান সব জায়গায়, একমাত্র জিনিস, একমাত্র সত্তা, একমাত্র শক্তিকে এই গড, তাই তো, বা ঈশ্বর বা আল্লাহ যাকে আমরা বলি। তাহলে এই ব্যক্তির দুটা কোয়ালিটিকেই উইলিয়াম ব্লেক তার এই দুই কবিতার মাধ্যম দিয়ে তুলে ধরেছেন। তার মানে আমাদের সোলেরও এরকম দুটা বিষয় রয়েছে। তুমি আমার সাথে ভালো আচরণ করবা, আমি একদম ভেড়ার মতো শান্ত, তাই তো, আমি খুবই ভালো মানুষ, তোমার সাথে ভালো আচরণ করব। তুমি আমার সাথে বাগড়ামি করবা, কি করব? তোমাকে দেখাই দিব যে আমিও কেমন বাগাড়াম্বার তোমার সাথেও করতে পারি নাকি। অতএব এই যে কোশ্চেনটা, হ্যাঁ, যে ফাইনালি ব্লেক পোজেস দ্য মোস্ট প্রোফাউন্ড কোশ্চেন অফ দ্য পোয়েম, যে ওয়াজ দ্য সেম গড হু মেড দ্য জেন্টাল ইনোসেন্ট ল্যাম্ব অলসো দ্য ওয়ান হু ক্রিয়েটেড দ্য ফিয়ার্স ডিস্ট্রাকটিভ টাইগার? তাহলে দুইজন কি একই জন? অতএব টাইগার এবং ল্যামের মধ্যে কি এখানেই সম্পর্ক, হ্যাঁ, এখানেই রিলেশনটা তিনি দেখিয়েছেন যে দুইজনের মধ্যে সবচেয়ে বড় রিলেশনশিপ হলো কি সৃষ্টিকর্তা, কারণ এই সৃষ্টিকর্তা দুইজনকেই সৃষ্টি করেছেন, তাই তো। এই উত্তরটা কি তিনি দিয়ে যাননি, কবি এই প্রশ্নটা কিন্তু উত্তরটা কিন্তু দিয়ে যাননি, কারণ কি এই উত্তরটা তিনি কাদের উপর ছেড়ে দিয়েছেন? বলো, আমাদের উপর ছেড়ে দিয়েছেন। আমরা কি বলতে পারি? লিডারের উপরে। দেখো আমরা কোথায় এটা দেখাতে চাইলাম, এই যে রিলেশন টু, হ্যাঁ, রিলেশন টু সংস অফ ইনোসেন্স এন্ড এক্সপেরিয়েন্স। বলছে দ্য টাইগার অ্যাপিয়ার্স ইন সংস অফ ইনোসেন্স, দ্য সেকেন্ড হাফ অফ ব্লেকস ইলিমিনেটেড বুক সংস অফ ইনোসেন্স এন্ড সংস অফ এক্সপেরিয়েন্স। দেখো, শিউং দ্য টু কন্ট্রারি স্টেটস অফ হিউম্যান সোল, কারণ তিনি এখানে শিউং মানে শো, উনি ওইভাবে লিখছেন আর কি। তাহলে শিউং দ্য টু কন্ট্রারি স্টেটস অফ হিউম্যান সোল, Blake's purpose was to show that human life consists of opposing yet complementary states. হ্যাঁ, কমপ্লিমেন্টারি, পরিপূরক কিন্তু বিরোধী, বিরোধী কিন্তু পরিপূরক দুইটা কমপ্লিমেন্টারি স্টেট হিউম্যান বিং এর মধ্যে আছে। দেখো, ইনোসেন্স রিপ্রেজেন্টস আ ওয়ার্ল্ড অফ ফেথ, লাভ অ্যান্ড হারমোনি, হোয়ার গড ইজ সিন অ্যাজ কাইন্ড অ্যান্ড নার্চারিং অ্যাজ ইন দ্য ল্যাম্প। যেমন করে ল্যাম্পকে খাওয়াচ্ছে, ল্যাম্পকে সুন্দর পোশাক পরিধান করে দিচ্ছে, ল্যাম্পকে সুন্দর টেন্ডার ভয়েস দিয়েছেন, এটা হচ্ছে গডের একটা রূপ, তাই তো। গড ইজ সিন অ্যাজ কাইন্ড অ্যান্ড নার্চারিং। অন্যদিকে এক্সপিরিয়েন্স রিপ্রেজেন্ট আ ওয়ার্ল্ড অফ নলেজ, সাফারিং অ্যান্ড মোরাল কনফ্লিক্ট, হোয়ার দ্য সেম গড অ্যাপিয়ার্স মিস্টিরিয়াস অ্যান্ড ইভেন ফ্রাইটেনিং। কারণ তিনি অদ্ভুত, মিস্টিরিয়াস, কারণ কি তিনি এই টাইগারকে সৃষ্টি করার জন্য যে সকল এলিমেন্ট দরকার ছিল তিনি কোথা থেকেই বা নিয়ে এসেছেন, কীভাবে সৃষ্টি করেছেন, এবং তিনি যে টাইগারকে সৃষ্টি করলেন সে টাইগার যেমন ফ্রাইটেনিং, তিনি নিশ্চয়ই এরকম ফ্রাইটেনিং। তাহলে অতএব দ্য টাইগার ইজ দেয়ারফর আ পোয়েম অফ স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স কোশ্চেনিং হাউ ডিভিনিটি ক্যান এমবডি বোথ জেন্টালনেস অ্যান্ড টেরর। হ্যাঁ,
যে ডিভিনিটি বা স্বর্গীয় শক্তি বা ক্ষমতা, জেন্টেলনেস এবং টেরর কিভাবে একই সাথে এমবডি করতে পারে। ইট ড্রামাটাইজেস দ্য লস অফ সিম্পল ফেইথ অ্যান্ড দ্য অ্যাওকেনিক অফ ইন্টালেকচুয়াল অ্যান্ড মোরাল অ্যাওয়ারনেস। হ্যাঁ, এর মাধ্যমে দেখানো হচ্ছে যে ল্যামের ভিতরে ল্যামের মতো এত সিম্পলিসিটি রাখা যাবে না। আমাদেরকেও গড ওইরকম কি দিয়েছেন, ফিয়ার্সনেস দিয়েছেন, ফ্রাইটেনিং ক্যারেক্টারিস্টিক আমাদের ভিতরেও তিনি দিয়েছেন। আমরা সবসময় কিন্তু ল্যামের ভিতরে ল্যামের মতো থাকি না, থাকি বলো? আমরা সবসময় ল্যামের মতো আচরণ করি না, আমরা টাইগারের মতো আচরণও করি। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা কার কাছ থেকে পেয়েছি বলো? যিনি গড। ল্যাম God সৃষ্টি এর কাছ করেছেন, যিনি টাইগার সৃষ্টি করেছেন তার কাছ থেকে পেয়েছি। সুতরাং ব্লেক ডাজ নট রিজেক্ট দ্য গড অফ এক্সপেরিয়েন্স। অতএব এই হিংস্র গডকে তিনি রিজেক্ট করেননি, বরং হি সিক্স টু রিকনসাইল দ্য অপোজিট। তিনি বরং এটাকে রিকনসাইল করেছেন বা মেনে নিয়েছেন। কারণ কি? রিকগনাইজ দ্যাট বোথ দ্য ল্যাম অ্যান্ড দ্য টাইগার, ইনোসেন্স অ্যান্ড এনার্জি আর নেসেসারি অ্যাসপেক্টস অফ ডিভাইন ক্রিয়েশন। এগুলো একটা আরেকটার পরিপূরক বা কমপ্লিমেন্টারি বা নেসেসারি অ্যাসপেক্ট। অতএব এগুলোকে আমরা খারাপ বলবো না, বা খারাপ বলে আমরা এগুলোকে আলোচনা করতে পারি না, বা খারাপ হিসাবে নিতে পারি না, বরং এগুলোকে আমরা এভাবেই নিতে পারি। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি আমাদের দুইটা অংশের দুইটা আলাদা আলাদা কবিতা। এবং এইগুলোকে আমরা নিশ্চয় পাশাপাশি পড়ার কারণে নিশ্চয় একটা আইডিয়া ক্রিয়েট হচ্ছে নাকি, যে তিনি আসলে কিভাবে দেখিয়েছেন। তারপরে দেখো এখানে বলছে কি, ফর ব্লেক ফিলোসফিক্যাল যে আইডিয়াটা, যে দেখো ফর ব্লেক ক্রিয়েশন ইটসেলফ ইজ অ্যান অ্যাক্ট অফ ইমাজিনেশন অ্যান্ড ইমাজিনেশন ইজ নট পিওরলি উইনিং। উইনিং মানে কি? শান্ত বা পবিত্র এরকম। দ্য সেম এনার্জি দ্যাট মেক্স আর্ট লাভ লাইফ অলসো গিভস রাইজেস টু প্যাশন ভায়োলেন্স আর রিবেলিয়ন। তাহলে যে জীবন মানে লাভ সৃষ্টি করেছেন তিনি ভায়োলেন্সের সৃষ্টি করেছেন, তাই তো? যিনি লাইফ দিয়েছেন তিনি ডেথও দিয়েছেন। Thus the tiger may represent the creative spirit of the artist or the revolutionary energy of humanity seeking freedom. যাই হোক, এখানে আরও বিস্তারিতভাবে অনেক আলোচনা করা আছে, অনেক কথা বলা আছে, সেগুলো একটু ভালো করে তোমরা দেখবা। এখানে কিছু বিবলিক্যাল রেফারেন্স আছে, যে সেগুলো যদি বুঝতে অসুবিধা হয়, আমি কিছু তো আলোচনা করেছি, এই কথাগুলোর ভিতরে থাকতে পারে, তার ভিতরে যদি কিছু কিছু রেফারেন্স আছে হয়তো আরও ডিপ থাকতে পারে। যদি এরকমটা থাকে, না বুঝতে পারলে অবশ্যই বলবা। ওকে, তাহলে এই হলো আমাদের আলোচনা। এখন যদি কারো কোনো আপত্তি বিপত্তি থাকে একটু বলতে পারো। বলো একটু, তোমাদের যদি কোনো কোথাও বুঝতে অসুবিধা হয় একটু বলতে পারো। আচ্ছা, কারো কোনো সমস্যা নাই? না স্যার। না স্যার। না স্যার। ওকে, তো ভেরি গুড। যদি সমস্যা না থাকে তাহলে ভালো। এখন তোমরা একটু বাসায় ভালো করে পড়ে নিবা। হ্যাঁ বলো। স্যার এই পিডিএফটা তো নতুন তাই না? আগের গুলো হ্যাঁ, ভিডিওর সাথে সাথে আমি দিয়ে দেব, প্রত্যেকটার জন্য পিডিএফ দিয়ে দিব আলাদা আলাদা কবিতা, ঠিক আছে? আচ্ছা স্যার, প্রত্যেকটা দিয়ে দিব, তোমরা একটু পিডিএফ গুলো ভালো করে পড়ে নিবা, ঠিক আছে? তো আগে পিডিএফ গুলো পড়বা, তারপরে বইগুলো পড়বা দয়া করে। হ্যাঁ, বইয়ে আলোচনাটা অত বেশি করে বা ইয়া করে দেওয়া নেই, অনেক ক্ষেত্রে ফুটনোট টুটনোট দেওয়া আছে, এগুলোর জন্য বইয়ের সাহায্য নিতে পারো। কিন্তু আমি যে আলোচনাগুলো যেভাবে দিয়েছি, ছবি টবি অ্যাড করে একটু দেওয়ার চেষ্টা করেছি তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। এগুলো একটু পড়বা, গুরুত্বহীন মনে করবো না, ঠিক আছে? তো যদি পরীক্ষায় আস্তে আস্তে কিন্তু যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় একটু করা হচ্ছে এবং টাইমও কিন্তু কমিয়ে ফেলতেছে, ওই জন্য আমি চেষ্টা করছি টাইমের ভিতরেই যাতে আমরা কভার করতে পারি এবং কমপক্ষে 2 থেকে 3 মাস যাতে আমরা রিভিশন দেওয়ার টাইম পাই, এটা আমার মাথায় সবসময় থাকে আর কি, ঠিক আছে? তো এই জন্য এবার আমরা অবশ্য টাইম একটু কম পেয়েছিলাম, তারপরও আজ করেছিলাম বলে একটু টাইম পেয়েছি। তো এই জন্য আমরা চেষ্টা করব একটু দ্রুত শেষ করতে, যাতে আমরা মোটামুটি 8-9 মাসের মধ্যে শেষ করতে পারি, ঠিক আছে? এই স্যার আমাদের রেজাল্ট কবে দিবে? রেজাল্ট পরীক্ষা শেষ হওয়ার 3 মাস প্লাস সময় লাগে। রেজাল্ট খাতা দেখা, সেগুলো কালেক্ট করা, আবার পুনরায় নাম্বার তোলা ইত্যাদি। এখন এরকম কত মাস হয়েছে? 2 মাস হয়েছে নাকি? জি স্যার। নাকি 1 মাস হয়েছে? স্যার 1 মাস হয়েছে। 1 মাস হয়েছে। এই যে আমার পড়ানোর মাস আর ওই মাস একই রকম হবে নাকি? হ্যাঁ, আচ্ছা স্যার 1 মাস বলে এগিয়ে আসবে? সেটা তো বলতেছে, যদি পারে তো ভালো, যদি আন্তরিক হয় তাহলে পারা সম্ভব, কারণ এটা টাইম লাগার বেশি কথা না। কারণ 15 দিনে যদি খাতা দেখা হয়, যে 7 দিন দিয়ে দিল, 15 দিনের মধ্যে খাতা জমা দিয়ে দিল, সেই খাতাগুলো নাম্বারগুলো যেহেতু আমরা পাঠিয়ে দিয়েছি, এখন হেড এক্সামিনার নাম্বারগুলোকে রিচেক করে জাস্ট ওয়েবসাইটে আপলোড দিয়ে দিবে। আর রেজাল্ট করতে তো 1 ক্লিক লাগে, সব রেজাল্ট যখন আপলোড হয়ে যাবে, ঠিক আছে? তো রেজাল্ট করতে একটা ক্লিকের প্রয়োজন, শুধু ক্লিক করবে রেজাল্ট তৈরি হয়ে যাবে।
ঠিক আছে? তো এই জন্য বেশি সময় লাগার কথা না। তবে যেহেতু খাতা আমরা পেয়েছিলাম অলরেডি, খাতা আমি পাঠিয়ে দিয়েছি, প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। তার মানে পরীক্ষাও শেষ হওয়া এবং খাতা পাঠানো, যেদিন তোমাদের পরীক্ষা শেষ হয় তার পরের দিন থেকে খাতা বিতরণ শুরু হয়ে যায়। ঠিক আছে? তার মানে শেষ পরীক্ষা যেদিন হয়েছে, শেষ পরীক্ষার খাতা নিশ্চয়ই তাহলে আরও 15 দিন লাগছে পাঠাতে, বা 20 দিন লেগেছে খাতা পাঠানো। তারপর হচ্ছে মানে কি, খাতা পাঠানোতে 1 সপ্তাহ লাগছে, তারপরে ওই খাতাটা আবার স্যারের কাছে গেছে, তাহলে 15 দিন লাগছে, সেই স্যার আবার খাতাটা পাঠিয়েছে, তাহলে ফেরত গেছে খাতা। তার মানে লাস্ট কবে পরীক্ষা হয়েছে সেই হিসাবে গুনতে হবে। ঠিক আছে? তো সেই হিসাবে তোমরা যদি মোটামুটি 1.5 থেকে 2 মাস গোনো, তাহলে সেরকম সময়ের মধ্যে রেজাল্ট হয়ে যাবে। এখনো তো সায়েন্সের সাবজেক্টের এক্সাম শেষ হ্যাঁ, ওই হয়নি। যে বললাম যে এক্সাম মানে লাস্ট এক্সাম যবে হবে, প্র্যাকটিক্যালে অবশ্য যেহেতু খাতা দেখতে টাইম লাগে না, প্র্যাকটিক্যাল তো সাথে সাথে হয়ে যায়। ঠিক আছে? তো এবং ইনপুট হয়ে প্র্যাকটিক্যাল যায়। ছাড়াও মেইন সাবজেক্টই শেষ হয়নি এখনো। হ্যাঁ, তাহলে সবগুলো যদি না হয় তাহলে তো বুঝতে হবে যে এখনো সময় আছে। মানে লাস্ট জি পরীক্ষা স্যার, যেটা বলছি। আগামীকালও তো এক্সাম আছে জানি। তাহলে লাস্ট এক্সাম যেদিন শেষ হবে সেখান থেকে ধরবা। ঠিক আছে? তো 2 মাস 2.5 মাস এরকম। তারপরে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় পারে আন্তরিকতার সহিত 1-1.5 মাসেও রেজাল্ট দেওয়া সম্ভব। বুঝতে পেরেছো? যদি মানে ওয়েবসাইটটাকে আরো বেশি করে, মানে খুবই সাবলীল করে। কারণ আমরা খাতা দেখে আমরা যদি ইনপুট দিই, কিছুদিন আগেই আমরা ইনপুট দিচ্ছিলাম নিজেরাই। ঠিক আছে? তো কিন্তু এখন আবার ওটা বাতিল করছে। হ্যাঁ, যে আমরা খাতা দেখে আমরা ইনপুট দিয়ে দিব, তাহলে তো হয়ে যায়, তাতে কোনো সমস্যা হয় না। আমাদের কাছে খাতা থাকবে, আমরা ইনপুট দিয়ে দিব, কোনো সমস্যা থাকলে আবার যখন রিচেক দিবে আমরা খাতা দেখে চেক করে আবার ওটা দিয়ে দিব। কিন্তু এখানে আবার যেহেতু হেড এক্সামিনারের কাছে যাচ্ছে, তিনি আবার চেক করছেন অতগুলো খাতা, তারপরে একটু সময় লেগেই যায় এইটা। কারণ হেড এক্সামিনার খুব একটা পরিবর্তন করেন না, আমরা যা দেখি ওটাই হয়ে যায়। হেড এক্সামিনার খুব একটা পরিবর্তন করতে পারেন না বা করেনও না, তাহলে খুদাই আর একটা পার্ট রেখে লাভ কি? যদি সেকেন্ড এক্সামিনার করে তাহলে একটা বিষয় থাকতে পারে যে আরেকজন এক্সামিনার চেক করুক, কারণ রেজাল্টের অনেক ভ্যারিয়েশন হচ্ছে। মানে কি দেখাচ্ছে একজন বি, হ্যাঁ, এবার তো 54% আবার নতুন পাস করছে। এই জন্য এখানে একটু ভ্যারিয়েশন হওয়ার কারণে আমার মনে হয় সেকেন্ড এক্সামিনার রাখা উচিত। কারণ অনেক এক্সামিনার আছে প্রথম দিকে তারা গুরুত্বহীনভাবে খাতা দেখে, এমন এক্সামিনার আছে যারা অনার্স পড়ায় না কিন্তু খাতা দেখতেছে, হ্যাঁ, টাকা পয়সা দিয়ে খাতা নেয়, এরকমটা অনেক সময় ঘটে যায়। ঠিক আছে? অথবা অনার্স পড়াই না, এইচএসসি কলেজে পড়ে বা এরকম কিছু আছে, না জেনেই দেখাচ্ছে যে হয়তো তার ওই টেক্সট পড়াই নাই, বা আগে পড়লেও ভুলে যেতেও পারে। এরকম মাঝে মাঝে 2-4 জন এরকম থেকে থাকে, তখন এদের জন্য এরকম ভ্যারিয়েশন ঘটে যেতে পারে। তো এগুলো আস্তে আস্তে জাতীয় বিষয় যদি আন্তরিক হয় এগুলোকে ভালো করা সম্ভব। ঠিক আছে? আচ্ছা স্যার, স্যার আমাদের কি 60% উপস্থিতি এটা কি 100% কার্যকরী হবে? সেটা তো আমি বলতে পারবো না গো, সেটা আমাদের বলা সম্ভব না। এর ভিতরে অনেক কথা আছে যেগুলো তো প্রকাশ্যে বলা যায় না, সেগুলো ইন্টারনাল ব্যাপার, সেগুলো তোমাদের কাছে না বলি। ঠিক আছে? হ্যাঁ, ওগুলো নিয়ে অত মাথা টাথা গরম করার দরকার নেই, সেটা কলেজের উপর ডিপেন্ড করবে। সেটা আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপরেও নির্ভর করছে, অনেকটা নিজ নিজ কলেজের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে? এই ওকে, আসলে এখনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সোজাভাবে চালানো উচিত সেটাকে যেতে পারেনি। ফর্ম ফিল আপ করার পর যদি ইনকোর্স নাম্বার ইনপুট হয় তাহলে তো আর কেমন করে হলো, বরং ইনকোর্স নাম্বার ইনপুট হয়ে যাবে, তারপরে ফর্ম ফিল আপ করার সুযোগ দিতে হবে। দেখি যে যারা 3-4 পাবে বা 6 বা 7-এর নিচে যারা পাবে তারা করতে পারবে না, ফর্ম ফিল আপ করতে পারবে না। এরকম সিস্টেম করলে ঠিক আছে, কিন্তু ইনকোর্স আগেই ফর্ম ফিল আপ সে করে ফেলছে একজন স্টুডেন্ট, তারপরে সে ইনকোর্সের নাম্বার দিতে গিয়ে দেখি সে 3-4 পেয়েছে, কিন্তু মিনিমাম নাম্বার দিতে হবে 6 বা মিনিমাম নাম্বার দিতে হবে 3, এখন সে 3ও পায়নি, 0 পাইছে, খাতায় কিছুই লেখেনি, পুরো ব্ল্যাঙ্ক দিয়ে আসছে। তাহলে তাকে তখন আমাকে দিয়ে দিতে হচ্ছে, কারণ সে তো অলরেডি ফর্ম ফিল আপ করেছে, সে তো টাকা জমা দিয়ে ফেলেছে। তাহলে আমি এখন তাকে কিভাবে আটকাবো বলো? হচ্ছে তাহলে আগেই করুক, যে ফর্ম ফিল আপে আমরা আগে ইনপুট দিব, ইনকোর্সের ইনপুট দিব, তারপরে সেই ব্যক্তি বা সেই স্টুডেন্ট যখন ফর্ম ফিল আপ করতে যাবে সে আর করতে পারবে না। কারণ কি, তার ইনকোর্স মার্ক কম থাকার কারণে সে করতে পারবে না। তাহলে তাকে আবার কলেজের কাছে আসতে হবে, সে ইনকোর্স পরীক্ষা দিবে নাকি কি করবে না করবে সে জানে, তারপরে সেখান থেকে তার পুনরায় আমরা ওকে যখন ছেড়ে দিব বা একটা লিখিত দিব, সে ওটাকে আপলোড করবে, তারপরে সে ফর্ম ফিল আপ করতে পারবে। এইটা হলে পরে একটা সিস্টেমে আসে। এখন যে সিস্টেমটা সেটা একদম বাজে সিস্টেম। ঠিক আছে? স্যার আমাদের ইনকোর্স এবার বোর্ডের আন্ডারে হবে না? বোর্ডের আন্ডারই তো হচ্ছে, আমরা তো খাতা পাঠাচ্ছি। তোমরা ফার্স্ট ইয়ারে তোমাদের কোন, এই যে আমরা থার্ড ইয়ারে নিলাম খাতা পাঠালাম, আবার সেকেন্ড ইয়ারে ফোর্থ মাস্টার্স এর নিচ্ছি ইনকোর্স, সেই খাতাগুলো আবার পাঠাতে হবে। ঠিক আছে? বলছিলাম স্যার যে প্রশ্নগুলো প্রিন্ট করছেন আপনারাই করছেন তাই না স্যার? আমরাই প্রশ্ন করতেছি, আমরাই খাতা দেখতেছি, শুধু খাতাগুলো পাঠাই দিচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয় যদি চেক টেক করে যে দেখি তো স্যাররা বেশি বেশি নাম্বার দিচ্ছে কিনা,
এই আর কি। জি স্যার। এটা দুর্নাম ছিল তো, মানে ইনকোর্সকে ইচ্ছা মতো ইউজ করা হয়েছে। কোনো স্যার স্টুডেন্টদেরকে প্রাইভেট পড়ানোর জন্য ঘরে আনার জন্য ইনকোর্স ইউজ করেছে, ঠিক আছে। আবার অনেকে দেখা যাচ্ছে পরীক্ষা না দিয়ে নাম্বার পেয়ে যাচ্ছে, আবার অনেকে দেখা যাচ্ছে যা লিখেছে তার থেকে কম নাম্বার দিচ্ছে বা কাউকে বেশি নাম্বার দিচ্ছে। এইগুলো যাতে অভিযোগ হলে পারে, যাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে যদি অভিযোগ যায় সে যেন এটাকে যাচাই করতে পারে, এগুলোর জন্য একটু ইয়া করা হয়েছে। কিন্তু আরও বেশি ইয়া করা উচিত, জাতীয় বিশ্ববিদ্যালয়কে আরও আন্তরিক হওয়া উচিত, হলে পারে আশা করি স্টুডেন্টদের উপকার হবে আর কি। আচ্ছা, তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, আর অন্য কথা না বলি। তাহলে যেগুলো দিলাম শিটটা আমি দিয়ে দিব ভিডিও আপলোড করার পর। ওকে, তো সবাই ভালো থাকো, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। দেখছি